একাডেমিক প্রোগ্রামে তোমাদের সবার সাথে আমি ডক্টর আরমান হোসেন রানী আজকে কোষ ও এর গঠন অধ্যায়ের প্রথম লেকচার নিয়ে। তোমরা আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা সবাই একটু কমেন্টে জানিয়ে দিও। ওকে, আচ্ছা, ওকে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা প্রথম থেকেই আমরা ক্লাসে তোমাদের মনোযোগটা ধরে রাখার জন্য প্রথমের দিকে আমরা কমেন্টটা অফ রাখছি। আমাদের ক্লাস শেষ হওয়ার পরে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে আজকের ক্লাস সম্পর্কিত কোনো কোশ্চেন, তাহলে তোমরা গ্রুপের মধ্যে দিবে, তোমাদের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে দিলে সেই কোশ্চেনগুলোর আনসার দেওয়া হবে, ঠিক আছে? আর আমরা প্রথম থেকে কমেন্টটা অফ রাখবো এই জন্য, কারণ হলো দেখা যায় যে ক্লাস যখন আমরা শুরু করি, ক্লাস শুরু করার সময়, ক্লাস চলাকালীন সময়ে তোমাদের অনেকেই, সবাই না, অনেকেই তোমরা নিজেরা নিজেদের মধ্যে কথা বলো, যেটাতে পরবর্তীতে অন্যান্য যারা স্টুডেন্ট থাকে তাদের প্রবলেম হয়। এই জন্য আমরা প্রথম থেকে কমেন্টটা অফ রাখবো। ওকে, আর যে কোনো কোশ্চেন তোমরা যদি কোনো কোশ্চেন থাকে, তোমরা তোমাদের জন্য গ্রুপটা ওপেন রয়েছে, তোমরা গ্রুপে কোশ্চেন করবে, আমরা ওখানে আনসার দিয়ে দেব, ঠিক আছে? ওকে, তাহলে আজকে তোমাদের সাথে আমার প্রথম ক্লাস, ফার্স্ট ক্লাস তোমাদের সাথে। আর প্রথম ক্লাসেই প্রথম চ্যাপ্টারের প্রথম লেকচারটা তোমাদের সাথে আমার। ওকে, এবং তোমাদের যখন কলেজ শুরু হবে, কলেজ শুরু হলে তোমাদের উদ্ভিদ বিজ্ঞানের প্রথম চ্যাপ্টারের নামই কিন্তু হলো কোষ ও এর গঠন। ওকে, তাহলে এই কোষ ও কোষের গঠন সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব। আমরা প্রথম লেকচারটা আজকে পড়ব। পড়ার আগে তোমাদের সাথে আমি রয়েছি এবং আমি আমার পরিচয়টা একটু সংক্ষেপে দিয়ে নিই। আমার নাম ডক্টর আরমান হোসেন রনি। নামের আগে ডক্টর দেখতে পাচ্ছ, তার মানে আমি মূলত একজন চিকিৎসক, কিন্তু আমার পড়াতে ভালো লাগে এবং আমি পড়াতে এনজয় করি, এই জন্য তোমাদের সাথে আমার থাকা। এবং আমি প্রায় 13 বছর ধরে শিক্ষকতা পেশার সাথে জড়িত, তোমার স্টুডেন্ট পড়িয়ে এসেছি। আমি যখন মেডিকেল সেকেন্ড ইয়ারে পড়ি তখন থেকে আমি বিভিন্ন কোচিং সেন্টারে ক্লাস নিতাম, তারপরে তোমাদের প্রাইভেট পড়াতাম, হ্যাঁ, তখন থেকে আমার জার্নিটা, এবং সেই জায়গা থেকে একটা ভালো লাগার জায়গা তৈরি হয়ে গিয়েছে। কোচিং এবং স্টুডেন্ট আমার রক্তের মধ্যে প্রবেশ করিয়ে আছে। ওকে, আর প্রায় 10 লক্ষর বেশি স্টুডেন্ট পড়িয়েছে আমি অলরেডি, হ্যাঁ, অনলাইন অফলাইন সবকিছু মিলিয়ে। আর আমি মূলত একটু লেখালেখি করি, আমার গাইড রয়েছে, হ্যাঁ, এবং নিয়মিত আমি পেপার পত্রিকাতেও লেখালেখি করি। এই হলো আমার পরিচয়। আর আমার এসএসসি তে আমার গোল্ডেন এ প্লাস ছিল, এইচএসসি তেও আমার গোল্ডেন এ প্লাস ছিল। আমি মূলত বোর্ড ফার্স্ট ছিলাম এইচএসসি পরীক্ষায়। আর মেডিকেলে পড়লাম, মেডিকেলে পড়ার পরেই তো চিকিৎসক হিসেবে এখন আমি একটা হসপিটালে চাকরি করি। ওকে, এই হলো আমার সম্পর্কে। আর তোমাদের সাথে আমার জার্নিটা আরো এটা চলতেই থাকবে, হ্যাঁ, এবং আরো ধীরে ধীরে তোমাদের সাথে আমার আরো অনেক কানেকশন তৈরি হবে। ওকে, আচ্ছা, তাহলে আজকে আমরা যে পড়াটা পড়বো, আমরা আজকে যে টপিকসটা, সেই টপিকসের মধ্যে কি কি পড়বো আমরা একটু প্রথমে জেনে নিই। হ্যাঁ, আজকে আমরা কি কি পড়বো? আজকে আমরা কোষ পড়বো, কোষের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব, কোষ প্রাচীর এবং প্রোটোপ্লাস্ট, আর হলো কোষ ঝিল্লি, এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব, ঠিক আছে? তো এবং এই যে যে চ্যাপ্টারগুলো, এই চ্যাপ্টারগুলো, এইখানে যে অংশগুলো রয়েছে কোষ ঝিল্লি, এগুলো কিন্তু তোমরা যখন 9-10 এ ছিলে, 9-10 এ কিন্তু এগুলো পড়ে এসছো তোমরা। তাহলে কোশ্চেন হলো যে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো যে এখন তোমরা একটু ডিটেলস পড়বে। 9-10 এ যতটুকু পড়েছিলে তার চেয়ে একটুখানি ডিটেলস, এইটুকুই পার্থক্য, কিন্তু টপিকস গুলো সেম, সবগুলোই একই, ঠিক আছে? তাহলে আমরা শুরু করি। আমরা প্রথমে কোষের সৃষ্টিটা কিভাবে হয়েছিল, কোষ কিভাবে সৃষ্টি হয়েছিল, ঠিক আছে? এবং এই জিনিসগুলো মূলত হাইপোথেটিক্যাল জিনিস, হ্যাঁ, বা অনুমান নির্ভর অনেক কিছু রয়েছে। এগুলোর সাথে তোমরা ধর্মকে এক করতে কখনোই যাবে না, তাহলে আরো কনফিউজড হয়ে যাবে, বিভিন্ন রকমের বিতর্ক তৈরি হবে, ঠিক আছে? এগুলো এক একটা মতবাদ, এক একটা ধারণা, অনুমান, এগুলো থেকে এই কথাগুলো এখানে লেখা আছে। তাহলে প্রথমে কোষের সৃষ্টিটা হয়েছিল কিভাবে? আমরা জানি যে বিগ ব্যাং এর মাধ্যমে পৃথিবীর সৃষ্টি হয়। পৃথিবী শুধু না, সমগ্র মহাবিশ্ব সৃষ্টি হয়। সমগ্র মহাবিশ্ব প্রথমে একটা বিন্দুর মতো ছিল, তারপর সেখানে একটা বিগ ব্যাং বা প্রচন্ড বিস্ফোরণ হয়েছিল, এবং বিস্ফোরণ থেকে সবকিছু ছড়িয়ে ছিটিয়ে একটা আরেকটার কাছ থেকে দূরে সরে যেতে চাচ্ছে, এবং এই বিগ ব্যাং এর প্রভাবটা এখনো কিন্তু বিরাজমান। আমাদের মহাবিশ্ব এখনো প্রতিনিয়ত সম্প্রসারিত হচ্ছে, একটা গ্রহ আর একটা গ্রহ থেকে এখনো কিন্তু দূরে সরে যাচ্ছে। ওকে,
আচ্ছা, এখন প্রথমে যখন পৃথিবীটা তৈরি হলো, সৃষ্টি হলো, তৈরি তো বলবো না, সৃষ্টি হলো। পৃথিবী প্রথমে সৃষ্টি হওয়ার সময় পৃথিবীটা উত্তপ্ত ছিল, প্রচন্ড রকমের উত্তপ্ত ছিল। পৃথিবীর মধ্যে লাভা, আগ্নেয়গিরি এগুলো থেকে প্রচন্ড রকমের মানে উত্তপ্ত একটা পৃথিবী ছিল, সহজ কথা। এবং ওই সময়ে পৃথিবীটা ধীরে ধীরে আস্তে আস্তে ঠান্ডা হওয়া শুরু হয়। এবং পৃথিবী যখন উত্তপ্ত ছিল তখন যে পানির মতো যে লাভাগুলো, সেগুলো কিন্তু লাভা জাতীয় ছিল, তারপরে গরম পানি ছিল, এরকম বিষয়টা ছিল। ঠিক আছে, এটা কি ইন এ নাটশেল তোমাদেরকে আমি বলছি, হ্যাঁ, সংক্ষেপে জিনিসগুলো বলছি। এবং পৃথিবীর বাতাসে তখন পৃথিবীর যে বায়ুমণ্ডল ছিল সেই পৃথিবীর বাতাসে কিছু কিছু পদার্থ ছিল, যেমন মিথেন, তারপর অ্যামোনিয়া, পানি এবং হাইড্রোজেন বা প্রোটন, হ্যাঁ, এই পদার্থগুলো ছিল। এগুলো বায়ুমণ্ডলের মধ্যে এই গ্যাসগুলো ছিল, মিথেন গ্যাস ছিল, অ্যামোনিয়া গ্যাস ছিল, পানি ছিল, এগুলো বাতাসের মধ্যে ছিল। এবং আমি বলেছি যে যেহেতু অগ্ন্যুৎপাত হতো, তারপর বৃষ্টি হতো, বৃষ্টি বাদল হতো, ঝড় হতো, ঠিক আছে, তো বাতাসের মধ্যে যখন এই উপাদানগুলো ছিল, এই বৃষ্টি হওয়ার ফলে বা ঝড় হওয়ার ফলে, বজ্রপাতের ফলে এই উপাদানগুলো নিজেরা নিজেদের মধ্যে, এই উপাদানগুলোর মধ্যে বিক্রিয়া সংঘটিত হয়। ওকে, এখন যখন উপাদানগুলোর মধ্যে বিক্রিয়া সংঘটিত হয়, এই যে মিথেন, অ্যামোনিয়া, পানি, হাইড্রোজেন আয়ন, এগুলোর মধ্যে বিক্রিয়া সংঘটিত হয়, এই বিক্রিয়া ঘটার ফলে একটা উপাদান তৈরি হয়, সেটার নাম হলো অ্যামিনো অ্যাসিড। ওকে, তাহলে অ্যামিনো অ্যাসিড কিভাবে তৈরি হলো? এই যে যে উপাদানগুলোর কথা বলছি বায়ুমণ্ডলের মধ্যে ছিল, মিথেন, অ্যামোনিয়া, পানি, এই উপাদানগুলোর মধ্যে বজ্রপাত হওয়ার ফলে এদের মধ্যে বিক্রিয়া হয়ে এই অ্যামিনো অ্যাসিডটা তৈরি হয়। পরবর্তীতে এই অ্যামিনো অ্যাসিড থেকে আরএনএ তৈরি হয়। আরএনএ কে বলা হয় রাইবোনিউক্লিক অ্যাসিড, এর ফুল অ্যাব্রিভিয়েশন। ঠিক আছে, এই আরএনএ থেকে পরবর্তীতে একটা আদিকোষ তৈরি হয়। ওকে, তাহলে এই যে সিকোয়েন্সটা, যে বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাস ছিল, সেখান থেকে অ্যামিনো অ্যাসিড তৈরি হয়েছিল, সেখান থেকে আরএনএ, এবং সেই আরএনএ থেকে একটা আদিকোষ তৈরি হয়েছিল। এবং পরবর্তীতে এই যে যে আদিকোষ, সেই আদিকোষ থেকে একটা প্রকৃত কোষ তৈরি হয়েছিল, সেই প্রকৃত কোষ থেকে উদ্ভিদ কোষ তৈরি হয়েছিল, সেই প্রকৃত কোষ থেকে প্রাণী কোষ তৈরি হয়েছিল। এভাবে করে জিনিসটা পরবর্তীতে ধীরে 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 এগিয়ে গিয়েছে। ওকে, এটা ছিল প্রথমের দিকের অংশ। ওকে, আচ্ছা, এখন এই যে এই পৃথিবীতে যে এইভাবে প্রথম কোষ তৈরি হয়েছিল, সেটা ছিল একটা মতবাদ। এটা বিজ্ঞানীরা গবেষণাগারে প্রমাণ করেন। গবেষণাগারে বিজ্ঞানীরা এটা প্রমাণ করেন। প্রমাণ করার জন্য তারা কিছু জিনিস, ইনস্ট্রুমেন্ট নেন। কিরকম জিনিসটা? যেমন একটা পাত্র নেওয়া হয়, এই পাত্রের সাথে নল লাগানো আছে, হ্যাঁ, এখানে একটা গ্যাস চেম্বার আছে, এবং এখানে একটা কুলিং কন্ডেন্সার থাকে। কন্ডেন্সার মানে এই কন্ডেন্সারের কাজ হলো যে এদিক দিয়ে যখন পানি যাবে, পানিটাকে ঠান্ডা করে দেবে। ওকে, এই এই কন্ডেন্সারের কাজ, এই যে এখানে যে কালো জিনিসটা, এটা হলো কন্ডেন্সারের কাজ। আর দেন এটার সাথে কানেকশন আছে, কানেকশনটা থেকে তারপর ধীরে ধীরে এই যে এখানে আরেকটা অংশ থাকে, এই যে এটা আরেকটা অংশ, এটা কালেক্ট করে। ওকে, বিজ্ঞানীরা কি করলো? বিজ্ঞানীরা এই যে এখানে যে পানি থাকে, এখানে পানিতে তাপ দেওয়া শুরু করলো। এখন পানিতে তাপ দিলে পানি বাষ্প হবে, আমরা জানি। তাহলে এই পানিটা বাষ্পীভূত হয়ে জলীয় বাষ্পটা কোথায় যাচ্ছে দেখি আমরা, কোথায় যাচ্ছে, কোথায় যাচ্ছে, কোথায় যাচ্ছে? জলীয় বাষ্পটা এই যে এই গ্যাস চেম্বারের মধ্যে জলীয় বাষ্প গেল। তাহলে জলীয় বাষ্প যাওয়া মানে পানি যাওয়া। ঠিক আছে, আচ্ছা, এবং এই গ্যাস চেম্বারের মধ্যে এখানে আরো কিছু গ্যাস দেয়া ছিল। এটা কিন্তু বিজ্ঞানীরা গবেষণাগারে এই পরীক্ষাটা করছে। কি কি গ্যাস ছিল? মিথেন, অ্যামোনিয়া, হ্যাঁ, হাইড্রোজেন গ্যাস, এই গ্যাসগুলো এখানে দেওয়া ছিল। তাহলে মিথেন, হ্যাঁ, অ্যামোনিয়া, হাইড্রোজেন, এগুলো সব এখানে দেওয়া ছিল। এবং বিজ্ঞানীরা এই গ্যাস চেম্বারের মধ্যে ইলেকট্রোড নামে দুটো জিনিস অ্যাড করে দেয়। ইলেকট্রোড অ্যাড করার ফলে এখানে তখন কারেন্ট প্রবাহিত করা হয়। যখনই কারেন্ট প্রবাহিত করা হয়, বিদ্যুৎ প্রবাহিত করা হয়, তখন এই উপাদানগুলোর মধ্যে ক্রিয়া বিক্রিয়া সংঘটিত হয়। সংঘটিত হওয়ার ফলে একটা নতুন উপাদান তৈরি হয়, যে নতুন উপাদানটা ধীরে ধীরে দিক দিয়ে এসে এসে
এইখানে এসে জমা হয় উপাদানটা। বিজ্ঞানীরা পরে এই নতুন উপাদানটা বের করে পরীক্ষা নিরীক্ষা করে, এবং মনে রাখতে হবে যখন এই উপাদানটা এদিক দিয়ে যায়, এই যে পানি অন্যান্য গ্যাসগুলো, তখন এটা কিন্তু ঠান্ডা হয়ে যায়। এই যে কন্ডেন্সার এই জিনিসটাকে ঠান্ডা করে দেয়, নাহলে তো এগুলো গ্যাস ফর্মে যাবে। তাহলে পরে যে এই যে নতুন উপাদানটা এখানে যে কালেক্ট হলো বা এখানে যে সংগ্রহিত হলো, এই উপাদানটা বিজ্ঞানীরা আবিষ্কার করে দেখে পরবর্তীতে এটা হলো অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড। তাহলে আমরা প্রথম স্লাইডে দেখেছিলাম যে পৃথিবীর বায়ুমণ্ডলে বিভিন্ন রকমের গ্যাস ছিল, অ্যামোনিয়া ছিল, মিথেন ছিল, হাইড্রোজেন গ্যাস ছিল, এবং এই গ্যাসগুলোর মধ্যে প্রচন্ড বিস্ফোরণের ফলে পৃথিবীতে, যখন পৃথিবী প্রথম অবস্থায় ছিল, প্রচন্ড বজ্রপাতের ফলে গ্যাসগুলোর মধ্যে ক্রিয়া বিক্রিয়া হয়ে অ্যামিনো অ্যাসিড তৈরি হয়েছিল, এবং বিজ্ঞানীরা গবেষণাগারেও অ্যামিনো অ্যাসিড তৈরি করতে সক্ষম হয়। তার মানে ওই যে ওনারা ধারণা করেছিল বিজ্ঞানীরা, সেই ধারণাটা গবেষণাগারে এটা প্রমাণ করে। ওকে, এবং সেখান থেকে আমরা দেখলাম একটু আগে একটা স্লাইডে অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড থেকে আরএনএ, আরএনএ থেকে তারপরে আদি একটা কোষ তৈরি হয়, তাই না? এখন এই যে আমরা আদি কোষ বলছি, এই আদি কোষে আমরা জানি নিউক্লিয়াস সংগঠিত থাকে না, এবং আদি কোষ থেকে পরবর্তীতে ধীরে ধীরে একটা প্রকৃত কোষের জন্ম হয়, প্রকৃত কোষের নিউক্লিয়াস সংগঠিত থাকে। তাহলে এটা মনে করো একটা প্রকৃত কোষ, এবং এই প্রকৃত কোষের মধ্যে নিউক্লিয়াস আছে। ওই সময়ে মানে আমরা যখন পৃথিবীর প্রথমের অবস্থার দিকে বলছিলাম, তখন বায়বীয় ব্যাকটেরিয়া ছিল। ব্যাকটেরিয়াম মানে হলো ব্যাকটেরিয়া, যেটাকে আমরা বলি বায়বীয়। কেন? কারণ এই ব্যাকটেরিয়াগুলো এরা অক্সিজেনকে ইউজ করতে পারে। ওকে, তাহলে এই ব্যাকটেরিয়াগুলো অক্সিজেনকে ইউজ করে খাদ্যকে ভেঙে প্রচুর পরিমাণে শক্তি তৈরি করতে পারে। ঠিক আছে, আমরা জানি গ্লুকোজ এবং অক্সিজেন, এটাকে কি বলে? সবাত শোষণ বলে। সবাত শোষণ। এই সবাত শোষণ প্রক্রিয়ায় এই বায়বীয় ব্যাকটেরিয়ামগুলো প্রচুর পরিমাণে শক্তি তৈরি করতে পারত। ওকে, কিন্তু যে কোষের কথা আমরা বলছিলাম, প্রকৃত কোষ, যেটা আদি কোষের পরে তৈরি হয়েছিল, সেই প্রকৃত কোষ প্রথম দিকে অক্সিজেনের উপস্থিতিতে বেশি পরিমাণ শক্তি তৈরি করতে পারতো না, শুধু গ্লুকোজ থেকে অবাত শ্বসন প্রক্রিয়ায় কম পরিমাণ শক্তি তৈরি করত। অবাত শ্বসন কেন? কারণ হলো ওই সময়ে বাতাসে মুক্ত অক্সিজেন ছিল না, এই জন্য। তাহলে মুক্ত অক্সিজেন ছিল না দেখেই কোষগুলো, প্রকৃত কোষ শক্তি বেশি তৈরি করতে পারতো না, সবাত শ্বসন সংগঠিত হতো না, এখানে অবাত শ্বসন প্রক্রিয়া সংগঠিত হতো। ঠিক আছে, আচ্ছা, এখন এই কোষ পরবর্তীতে নিজের প্রয়োজনে কোষটা পরবর্তীতে এই বায়বীয় ব্যাকটেরিয়ামটাকে খেয়ে ফেলে। তাহলে বায়বীয় ব্যাকটেরিয়াম কোষের ভিতরে ঢুকে গেল। ওকে, এই কোষের ভিতরে এই বায়বীয় ব্যাকটেরিয়ামটা ঢুকে গেল। তাতে তাহলে কোষের লাভ কি? কোষের লাভটা হলো বায়বীয় ব্যাকটেরিয়াম ঢোকার আগে কোষ অল্প পরিমাণ এটিপি তৈরি করেছিল, অল্প পরিমাণ এটিপি তৈরি করতে পারত। কিন্তু এখন যখন বায়বীয় ব্যাকটেরিয়াম ঢুকে গেল, তখন এই বায়বীয় ব্যাকটেরিয়াম কি প্রচুর পরিমাণে শক্তি তৈরি করছে। এই শক্তিটা কোষ এখন ইউজ করা শুরু করলো। বুঝতে পারছো? পরবর্তীতে এই যে কোষ, যেটা বায়বীয় ব্যাকটেরিয়ামটা ঢুকলো কোষের ভেতরে, প্রকৃত কোষের ভেতরে, এই ব্যাকটেরিয়ামটা কোষের ভেতরে সারা জীবনের জন্য থেকে গেল, এবং সেটাই আমরা পরবর্তীতে মাইটোকন্ড্রিয়া নাম দিয়েছি। তাহলে আমরা যে কোষের মাইটোকন্ড্রিয়া বলি, সেটা প্রথম দিকে এটা আসলে মাইটোকন্ড্রিয়া ছিল না, এটা ছিল বায়বীয় ব্যাকটেরিয়াম, বায়বীয় ব্যাকটেরিয়া। ঠিক আছে, তাহলে এই হলো দেখো একটা প্রকৃত কোষ, এবং এই প্রকৃত কোষে মাইটোকন্ড্রিয়া আছে, বায়বীয় ব্যাকটেরিয়া আছে। ঠিক আছে, এখন দেখো এই যে প্রকৃত কোষ আছে, এখন আমরা জানি কোষ তো বংশবৃদ্ধি করে, তাই না? এখন ধরো এই যে প্রকৃত কোষ, এটা তো আর একটা থাকে না, এই একটা প্রকৃত কোষ থেকে আরো দুইটা প্রকৃত কোষ তৈরি হয়। হ্যাঁ, তাহলে আমি মনে করি ধরো এই কোষ থেকে আরো দুইটা প্রকৃত কোষ তৈরি হচ্ছে। মনে করো এটা একটা প্রকৃত কোষ, এটা একটা প্রকৃত কোষ, এটা হলো নিউক্লিয়াস, আর এটা হলো এই মাইটোকন্ড্রিয়া।
এটা হলো নিউক্লিয়াস, এই যে নিউক্লিয়াস, ঠিক আছে, এই যে নিউক্লিয়াস মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস মাইটোকন্ড্রিয়া, ওকে, মাইটোকন্ড্রিয়া। এখানে এখন একটা মজার বিষয় দেখো, এই প্রকৃত কোষগুলোর মধ্যে আবার কিছু কিছু প্রকৃত কোষ ফটোসিনথেটিক ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলে। ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া, ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া মানে হলো কিছু ব্যাকটেরিয়া আছে যারা কার্বন ডাই অক্সাইড এবং পানিকে ইউজ করে খাবার তৈরি করতে পারে, তাদেরকে বলছি আমরা ফটোসিনথেটিক ব্যাকটেরিয়াম। ফটোসিনথেটিক ব্যাকটেরিয়াম কি করে? যারা কার্বন ডাই অক্সাইড এবং পানিকে ব্যবহার করে গ্লুকোজ তৈরি করে, খাবার তৈরি করতে পারে, তাদেরকে আমরা বলছি ফটোসিনথেটিক ব্যাকটেরিয়াম। তো এই যে যে কোষ দুইটা তৈরি হলো, এই কোষগুলোর মধ্যে এই কোষ মনে করো এরা করলো কি, এই ফটোসিনথেটিক ব্যাকটেরিয়ামকে খেয়ে ফেললো। আচ্ছা, তাহলে দেখো তো এই কোষের ভেতরে যদি ফটোসিনথেটিক ব্যাকটেরিয়ামও ঢুকে যায়, তাহলে এই কোষটাকে আমি যদি বড় করে দেখি, এই যে এই সেই কোষ, এই কোষটাই এই কোষ, মনে করো এটা যদি 1 নাম্বার দেই, নাম্বারিং করি, এই কোষটাই এই কোষ। তাহলে এই কোষের মধ্যে ফটোসিনথেটিক ব্যাকটেরিয়াম ঢুকে গেল, তাহলে এই কোষের মধ্যে কি থাকলো? বায়বীয় ব্যাকটেরিয়াম থাকলো, যেটা মাইটোকন্ড্রিয়া আকারে থাকলো, আর ফটোসিনথেটিক ব্যাকটেরিয়াম থাকলো। এই ফটোসিনথেটিক ব্যাকটেরিয়ামের কাজ হলো খাবার তৈরি করা, এবং যেটা পরবর্তীতে কোষে ক্লোরোপ্লাস্ট হিসেবে থেকে গেল আজীবনের জন্য। ওকে, তাহলে এই যে যে কোষটা যার মধ্যে ক্লোরোপ্লাস্ট আছে, তার মানে এটাকে আমরা বলতে পারি ফটোসিনথেটিক ব্যাকটেরিয়াম রয়েছে, এবং যার মধ্যে বায়বীয় ব্যাকটেরিয়াম রয়েছে, এই কোষটাকে আমরা তখন বলছি উদ্ভিদ কোষ। এই কোষটার আমরা নাম দিলাম তখন উদ্ভিদ কোষ। আর যেই কোষগুলো ফটোসিনথেটিক ব্যাকটেরিয়ামকে গ্রহণ করেনি, খায়নি, সেই কোষটা প্রাণী কোষ হিসেবেই থেকে গেল। বুঝছো কথাগুলো? ওকে, তো এইভাবে করে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ তৈরি হলো। এই উদ্ভিদ প্রাণী কোষ থেকে ধীরে ধীরে বিভিন্ন রকমের প্রাণী তৈরি হলো, উদ্ভিদ কোষ থেকে বিভিন্ন রকমের উদ্ভিদ তৈরি হলো। তাহলে দেখো, এই যে যেহেতু ক্লোরোপ্লাস্টটা ঢুকে গেল, ক্লোরোপ্লাস্টের কাজ কি? কার্বন ডাই অক্সাইড এবং পানি ব্যবহার করে খাবার তৈরি করা, এই জন্য উদ্ভিদ নিজের খাবার নিজে তৈরি করতে পারলো। আর প্রাণী কোষের ক্ষেত্রে যেহেতু ফটোসিনথেটিক ব্যাকটেরিয়াম ঢুকেনি, আর ফটোসিনথেটিক ব্যাকটেরিয়াম না ঢুকলে ক্লোরোপ্লাস্টও তৈরি হয়নি, এই জন্য প্রাণী আর নিজের খাবার নিজে তৈরি করতে পারলো না। ওকে, এই ঘটনাটা প্রথমের দিকে হলো। ওকে, তাহলে কোষ জিনিসটা কি, আমরা যে কোষ পেলাম এখন পর্যন্ত, এবং এখানে একটা মজার বিষয় দেখো, সেটা হলো এন্ডোসিমবায়োসিস নামে একটা কথা আছে। এন্ডোসিমবায়োসিস, সিমবায়োসিস মানে উভয় পক্ষ দুইজন দুইজনের কাছ থেকে উপকৃত হবে। ওকে, আমি তোমাকে নোট খাতা দেই, তার বিনিময়ে তুমি আমাকে ফুচকা খাওয়াও, এই সম্পর্কটাকে বলা হয় এন্ডোসিমবায়োসিস। তাহলে দেখো, এখানে এই কোষের মধ্যে কোষের ভেতরে ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়া এরা একসাথে অবস্থান করছে, এতে কি কোষের লাভ হচ্ছে না? কোষের লাভ হচ্ছে, রাইট? এবং মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের কি লাভ হচ্ছে? ইয়েস, তাদেরও লাভ হচ্ছে। কেন? কারণ তারা কোষের ভেতরে আশ্রয় পাচ্ছে। আর কোষের লাভ কি হচ্ছে? ক্লোরোপ্লাস্ট খাবার তৈরি করছে, মাইটোকন্ড্রিয়া সেই খাবার থেকে শক্তি তৈরি করছে, এটা হলো কোষের লাভ। তাহলে দুই পক্ষই পরস্পরের কাছে উপকৃত হচ্ছে, এই ধরনের সম্পর্ককে বলা হয় এন্ডোসিমবায়োসিস। পরীক্ষা কোশ্চেন আসে এন্ডোসিমবায়োসিস কাকে বলে, আশা করি তোমরা এখন পারবে। এবার আসো কোষ সম্পর্কে। তাহলে কোষ জিনিসটা কি? কোষকে বলা হয় জীবদেহের গঠন এবং কাজের একক, এবং এটা হলো সবচেয়ে বড় কোষের নাম হলো উট পাখির ডিম। আমরা যে কোনো পাখির যে ডিম দেখি সেগুলো আসলে মূলত কোষ। ওকে, আর মানুষের ক্ষেত্রে নিউরন কোষ হলো সবচেয়ে বড়, মোটর নিউরন বলে থাকি। এটা আমাদের সুষুম্না কাণ্ড, মানে এখান থেকে আমাদের স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড বলে, সেই সুষুম্না কাণ্ড থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত বিস্তৃত, এত লম্বা, 1.37 মিটার লম্বা। এটা পরীক্ষা কোশ্চেন এসে থাকে এই কোশ্চেন গুলো,
যে মানুষের নিউরন কোষের দৈর্ঘ্য কত, 1.37 মিটার। এটা মনে রাখতে হবে, মিটার নট সেন্টিমিটার। ওকে, আচ্ছা। কোষ কে আবিষ্কার করে আমরা জানি, রবার্ট হুক 1665 সালে কোষ আবিষ্কার করে। এবং কিভাবে আবিষ্কার করে তোমাদের বইয়ের প্রথমের দিকে দেখবে আলোচনাগুলো দেওয়া আছে, এগুলো একটু রিডিং পড়লে পারবে। এগুলো নিয়ে আমরা ডিটেলসে যাব না যে কোষ কিভাবে আবিষ্কার করে। উনি মূলত যে রয়্যাল ওই যে তোমার সিপির মধ্যে, সিপি মানে কি, ওই যে তোমরা হোমিও ওষুধ খেয়েছো কখনো? হোমিও ওষুধ খেলে দেখবে যে হোমিও ওষুধ যে ইয়ের মধ্যে দেয়, একটা ছোট্ট একটা কাচের একটা বোতলের মধ্যে দেয় না, ওর উপরে দেখবে প্লাস্টিকের সিপি থাকে। তো রবার্ট হুক ওই সিপিটা কেটে, সিপিটা একটু প্রস্থ বরাবর কেটে ওটা উনি অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখে যে সিপির মধ্যে ছোট ছোট প্রকোষ্ঠ টাইপের, ঘর টাইপের। তখন ওটা দেখে তার মনে পড়ে যে সন্ন্যাসীরাও তো এরকম ছোট ছোট ঘরে থাকে। তখন ওখান থেকে ওই ঘরগুলো, সন্ন্যাসীদের ঘরগুলোকে বলা হতো সেল বা কুঠুরি। ওখান থেকে তখন উনি এই সেল নামকরণটা দেয়। এবং মনে রাখতে হবে যে সিপি যে কোষটা, এটা কিন্তু একটা মৃত কোষ। তার মানে রবার্ট হুক প্রথম মৃত কোষটা আবিষ্কার করে। ওকে, তাহলে রবার্ট হুককে এই জন্য কোষের আবিষ্কারক বলা হয়, মৃত কোষের আবিষ্কারক বলা হয়। ঠিক আছে, তাহলে সর্বপ্রথম মৃত কোষ পর্যবেক্ষণ করেন হলো রবার্ট হুক। এবং পরবর্তীতে অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক উনি জীবিত কোষ আবিষ্কার করেন। এবং জীবিত কোষ আবিষ্কার করেন, উনি মূলত একজন কাপড় ব্যবসায়ী। উনি কাপড়ের বিভিন্ন সুতার মান বোঝার জন্য, সুতাগুলো ভালো না খারাপ এগুলো বোঝার জন্য উনি অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখে তারপরে তো উনি জীবিত কোষটা প্রথম আবিষ্কার করে। ঠিক আছে, সো মৃত কোষ আবিষ্কার করলো রবার্ট হুক, আর জীবিত কোষ আবিষ্কার করা হলো অ্যান্টনি ভন লিউয়েনহুক। এবং কোষবিদ্যার জনক এই জন্য বলা হয় রবার্ট হুককে, আর আধুনিক কোষবিদ্যার জনক বলা হয় সোয়ানসনকে। এগুলো কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এগুলো এমসিকিউ আকারে পড়তে হবে। এবার আসো কোষের প্রকারভেদ সম্পর্কে। কোষকে আমরা বিভিন্ন ভাবে ভাগ করতে পারি, এটা তোমাদের 19-এও ছিল। শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে আমরা কোষকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো দেহকোষ এবং আরেকটা হলো জনন কোষ। দেহকোষ মানে তুমি নাম শুনে বুঝতে পারছো, আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ তৈরি করবে যেই কোষ, সেগুলোকে বলা হচ্ছে দেহকোষ। ঠিক আছে, তাহলে দেহকোষ হলো শরীরের বিভিন্ন অঙ্গ তৈরি করবে। ওকে, রক্তকণিকা, নিউরন, তারপর হলো পেশি কোষ, এগুলোকে বলছি আমরা দেহকোষ। ওকে, তাহলে অঙ্গতন্ত্র এগুলো গঠন করবে। মাইটোসিস প্রক্রিয়া মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয় এবং ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে। দেহকোষের মধ্যে ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে। আর জনন কোষ কাকে বলবো? মনে রাখবে, জনন কোষ বলতে বোঝা হলো শুক্রাণু এবং ডিম্বাণু, এই দুইটাকে একসাথে বলা হয় জনন কোষ। এবং এই জনন কোষের মধ্যে এরা জননে অংশগ্রহণ করে এবং জনন কোষে মিওসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন হয়। তার মানে মিওসিস প্রক্রিয়ায় এই জনন কোষগুলো তৈরি হয়, আর দেহকোষগুলো তৈরি হয় মাইটোসিস প্রক্রিয়ায়। ওকে, যেমন মনে করো একটা জাইগোট, তোমরা জাইগোট নামটা শুনেছো তাই না? মরুলা, গ্যাস্ট্রুলা, ব্লাস্টুলা, ধরো এটা একটা জাইগোট। তাহলে এই জাইগোট থেকে মনে করো একটা মানুষ তৈরি হলো। ওকে, তাহলে এই যে মানুষটা যে তৈরি হলো এই জাইগোট থেকে, তাহলে এই মানুষটা যে তৈরি হলো কোন কোষ বিভাজনের মাধ্যমে তৈরি হলো? এটা হলো মাইটোসিস। ঠিক আছে, মাইটোসিস। কিন্তু এই মানুষটার শরীরের মধ্যে বা শুক্রাশয়ের মধ্যে যে শুক্রাণু তৈরি হলো অথবা যে জনন কোষটা তৈরি হলো, সেই জনন কোষ কোন প্রক্রিয়া তৈরি হলো? সেটা হলো মিওসিস প্রক্রিয়া জনন কোষটা তৈরি হলো। ওকে, তাহলে জনন কোষ কাকে বলে? যেসব কোষ জনন কাজে অংশ নেয় তাদেরকে বলা হয় জনন কোষ। উদাহরণ কি? শুক্রাণু এবং ডিম্বাণু, এগুলোকে বলছি আমরা জনন কোষ। এবং মনে রাখতে হবে এই জনন কোষে ক্রোমোজোম সংখ্যা হলো হ্যাপ্লয়েড। জনন কোষে ক্রোমোজোম সংখ্যা হলো হ্যাপ্লয়েড ধরনের। ওকে, ডিপ্লয়েড এবং হ্যাপ্লয়েড জিনিসটা কি আমি একটু যদি তোমাদেরকে আইডিয়া দিতে চাই, ডিপ্লয়েড এবং হ্যাপ্লয়েড জিনিসটা একটু আমি আইডিয়া দেই। মনে করো এটা হলো একটা তোমার শরীরের কোষ, মনে করো এটা একটা তোমার শরীরের কোষ। ওকে, এই কোষের মধ্যে
এটা একটা ক্রোমোজোম, ওকে, এটা মনে করো 1 নাম্বার ক্রোমোজোম, এটা হলো 2 নাম্বার ক্রোমোজোম, 3 নাম্বার ক্রোমোজোম, 4 নাম্বার ক্রোমোজোম, 5 নাম্বার ক্রোমোজোম, ওকে। এবং দেখো ক্রোমোজোম গুলো জোড়ায় জোড়ায় আছে, ওকে, দেখো জোড়ায় জোড়ায় আছে। তাহলে আমি এখানে বলতে পারি না কয় জোড়া, 1 2 3 4 5 জোড়া, 5 জোড়া ক্রোমোজোম আছে, বলতে পারি। এভাবে আমাদের প্রত্যেকটা কোষে, একটা মানুষের বা প্রাণীর, যে কোনো প্রাণীর প্রত্যেকটা কোষে, বিশেষ করে মানুষের ক্ষেত্রে আমি যদি বলি, মানুষের একটা কোষের ভেতরে এরকম ক্রোমোজোম সংখ্যা কত, 23 জোড়া, তাই না? এরকম জোড়া জোড়া এখানে আছে কয় জোড়া, এখানে জোড়া আছে 5 জোড়া, এরকম জোড়ায় জোড়ায় কয়টা থাকে, 23টা থাকে, 23 জোড়া থাকে। এখানে আছে কিন্তু 2 3 4 5 জোড়া। এবং মজার বিষয় হলো এই জোড়ার মধ্যে দেখো আমি দুইটা কালার দুই রকমের দিয়েছি, কেন? কারণ হলো একটা ক্রোমোজোম আসে বাবার কাছ থেকে এবং আরেকটা ক্রোমোজোম আসে মায়ের কাছ থেকে। তার মানে এটা যদি 1 নাম্বার ক্রোমোজোম হয়, এটা হলো বাবার কাছ থেকে প্রাপ্ত 1 নাম্বার ক্রোমোজোম, আর এই ক্রোমোজোমটা হলো মায়ের কাছ থেকে প্রাপ্ত 1 নাম্বার ক্রোমোজোম। তাহলে তোমার প্রত্যেকটা কোষে 1 নাম্বার ক্রোমোজোম, তোমার বাবার 1 নাম্বার ক্রোমোজোম আসে, আবার তোমার মায়ের কাছ থেকে প্রাপ্ত 1 নাম্বার ক্রোমোজোম। এই তাহলে এটা 1 নাম্বার, এটাও 1 নাম্বার। এটা হলো তোমার বাবার 2 নাম্বার ক্রোমোজোম, এটা হলো তোমার মায়ের 2 নাম্বার ক্রোমোজোম। এটা হলো তোমার বাবার 3 নাম্বার ক্রোমোজোম, এটা তোমার মায়ের 3 নাম্বার ক্রোমোজোম, ওকে। তাহলে এই যে একসাথে আছে না জোড়ায় জোড়ায়, এই জিনিসটাকে বলা হয় ডিপ্লয়েড। এটাকে বলা হয় ডিপ্লয়েড, বুঝতে পারছো? যেমন ধরো আমরা একটু আগে শুক্রাণুর একটা ছবি দেখেছিলাম, মনে করো এটা একটা শুক্রাণু, ওকে, এটা হলো শুক্রাণুর লেজ, এটা হলো শুক্রাণু। তাহলে তোমার যে শুক্রাণু আছে, ছেলেদের ক্ষেত্রে আমি বলছি, তাহলে তোমার শুক্রাণুর মধ্যে এভাবে করে এই যে ক্রোমোজোম সিঙ্গেল সিঙ্গেল থাকবে, একটা একটা করে থাকবে। এরকম টোটাল কয়টা থাকবে ক্রোমোজোম? শুক্রাণুতে ক্রোমোজোম টোটাল থাকে 23টা মানুষের ক্ষেত্রে। এখানে কিন্তু তোমার ক্রোমোজোমে দেখো তোমার মায়ের কাছ থেকে প্রাপ্ত কোনো ক্রোমোজোম নাই তোমার শুক্রাণুতে, ব্যাপারটা দেখো, বুঝতে পারছো? তাহলে দেখো প্রাপ্ত কিন্তু কোনো ক্রোমোজোম নাই। তাহলে এখানে যে ক্রোমোজোম গুলো দেখতেছো 23টা, এটা কিন্তু জোড়ায় জোড়ায় না। তাহলে এই ধরনের ক্রোমোজোমকে বলছি আমরা হ্যাপ্লয়েড বা এন। আর যেগুলো জোড়ায় জোড়ায় থাকে এই ধরনের ক্রোমোজোমকে আমরা বলছি ডিপ্লয়েড বা 2n। আশা করি এখন তোমরা হ্যাপ্লয়েড ডিপ্লয়েড পার্থক্যটা বুঝতে পেরেছো, ওকে। আচ্ছা, তাহলে এটা গেল এক ধরনের ভাগ। আরেক ধরনের ভাগ যদি বলি নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে, নিউক্লিয়াস সুগঠিত কি সুগঠিত না তার উপর ভিত্তি করে আমরা কোষকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো আদি কোষ আর একটা হলো প্রকৃত কোষ। আদি কোষ তোমরা মনে রাখবে যে আদিম মানুষ যারা আমরা, আদিম মানুষ যখন ছিল পৃথিবীতে, আদিম মানুষেরা কি অবস্থায় ছিল? নগ্ন অবস্থায় থাকতো, তাই না? নগ্ন অবস্থায় থাকতো। তাহলে আদি কোষে সব নগ্ন থাকবে, আদি কোষটা নগ্ন অবস্থায় থাকবে, আদি কোষে সবকিছুই না না কিছুই থাকবে না বলতে গেলে, ওকে। যেমন আমরা জানি একটা নিউক্লিয়াসের, আদর্শ নিউক্লিয়াসের কয়টা অংশ থাকে বলতো? আদর্শ নিউক্লিয়াসের নিউক্লিয়ার মেমব্রেন থাকে, তাই না? নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস থাকে, তাই তো। তারপরে কিছু তরল পদার্থ থাকে যেগুলোকে বলা হয় নিউক্লিওপ্লাজম। আর কি থাকে? ক্রোমাটিন জালিকা থাকে। এই তো, এটা হলো একটা আদর্শ নিউক্লিয়াসের গঠন। কিন্তু যদি এমন হয় কোনো নিউক্লিয়াস যার মধ্যে নিউক্লিয়ার মেমব্রেন নাই, যার মধ্যে নিউক্লিওলাস নাই, তাহলে কি আছে? শুধু শুধু ক্রোমাটিন জালিকা আছে। এই ধরনের নিউক্লিয়াসকে বলা হয় সুগঠিত নিউক্লিয়াস না। তাহলে এরকম নিউক্লিয়াস পাওয়া যায় হলো আদি কোষে। আর প্রকৃত কোষের নিউক্লিয়াসটা হলো, আমরা একটু আগে যে নিউক্লিয়াসটা এঁকেছি সেই নিউক্লিয়াসটা হলো প্রকৃত কোষের নিউক্লিয়াস। তার মানে আদি কোষের নিউক্লিয়াসটা সুগঠিত না, সুন্দর না দেখতে, ওকে। শুধুমাত্র ডিএনএ বৃত্তাকার অবস্থায় থাকে, ওকে। আরো কিছু বৈশিষ্ট্য আছে। এছাড়া আদি কোষে ম্যাক্সিমাম কোষীয় অঙ্গাণুগুলোই থাকবে না,
যেমন মাইটোকন্ড্রিয়া থাকবে না, ক্লোরোপ্লাস্ট থাকবে না, অন্যান্য যে অঙ্গাণুগুলো থাকার গলগি বডি সেগুলো থাকবে না আদি কোষে, প্রকৃত কোষে এগুলো সবই থাকবে। একটা কমন অঙ্গাণু রয়েছে যেটার নাম হলো রাইবোজোম। রাইবোজোম রাইবোজোম রাইবোসোম একই জিনিস। এই রাইবোজোমটা এটা আদি এবং প্রকৃত কোষ দুইটাতেই পাওয়া যায়। এটা একটা আদি এবং প্রকৃত কোষ, দুই ধরনের কোষেই রাইবোজোম পাওয়া যায়। ওকে, এবং আদি কোষের ক্ষেত্রে রাইবোজোম হলো 70S, প্রকৃত কোষের ক্ষেত্রে 70 এবং 80S পাওয়া যায়। কি এগুলো আমরা পরবর্তীতে জানবো। তাহলে দেখো আদি কোষ এবং প্রকৃত কোষে কি কি থাকে, সব কথাগুলো এখানে একসাথে লেখা আছে। তাহলে দেখো এখানে লক্ষ্য করো, ক্রোমোজোমে বৃত্তাকার ডিএনএ থাকে, মুক্তভাবে থাকে। মুক্তভাবে মানে কি, ডিএনএ এর চারপাশে কিন্তু কোনো আবরণ থাকে না, নিউক্লিয়ার আবরণ থাকে না, নিউক্লিয়াস থাকে না, কিছুই থাকে না। তারপর দেখো আবরণী বেষ্টিত নিউক্লিয়াস থাকে না, আবরণী বেষ্টিত কোনো অঙ্গাণু থাকে না, যেগুলো আমরা বলেছি। ওকে, এবং আদি কোষে 70S আমরা একটু আগে বলেছি, 80S প্রকৃত কোষে রাইবোসোমটা। আদি কোষের ক্ষেত্রে দ্বিবিভাজন পদ্ধতিতে বংশবৃদ্ধি হতো বা অ্যামাইটোসিস পদ্ধতিতে, আর প্রকৃত কোষের ক্ষেত্রে মাইটোসিস মিয়োসিস। ওকে, আচ্ছা, এরপরে কোষকে আরেকভাবে ভাগ করতে পারি, সেটা হলো উদ্ভিদ কোষ, প্রাণী কোষ। এবং উদ্ভিদ কোষ প্রাণী কোষের পার্থক্যটা কি, তিনটা জিনিস রয়েছে, যে তিনটা জিনিস দিয়ে তুমি পার্থক্য করতে পারবা কোনটা উদ্ভিদ কোষ কোনটা প্রাণী কোষ। একটা হলো যে উদ্ভিদ কোষের বাইরে কোষ প্রাচীর থাকে, কিন্তু প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর থাকে না। ওকে, এবং এই কোষ প্রাচীরের উপস্থিতির জন্য উদ্ভিদ শক্ত। একটা উদ্ভিদ শক্ত কেন, কারণ উদ্ভিদ কোষের বাইরে কোষ প্রাচীর থাকে। মানুষের, প্রাণীর ক্ষেত্রে যদি কোষ প্রাচীরটা শক্ত থাকতো বা কোষ প্রাচীর থাকতো, তাহলে আমাদের শরীরগুলো শক্ত হতো, আমাদের চামড়াটা এত নরম থাকতো না। ঠিক আছে, এটা একটা। আর একটা হলো যে উদ্ভিদ কোষে কোষ গহ্বর থাকে, উদ্ভিদ কোষে কোষ গহ্বর থাকে এবং বড় থাকে। বাট প্রাণী কোষে কোষ গহ্বর থাকে না, আর যদিও থাকে খুব ছোট ছোট থাকে। তাহলে কোশ্চেন হলো কোষ গহ্বর থাকে লাভ কি? লাভটা হলো উদ্ভিদ যে খাবারটা তৈরি করে সেই খাবারগুলো এই কোষ গহ্বরের মধ্যে উদ্ভিদ জমা করে রাখে। ওকে, আচ্ছা, উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্ট থাকে। আমরা জানি ক্লোরোপ্লাস্টের কারণে উদ্ভিদ হলো সবুজ, তাই না? বাট প্রাণী কোষে ক্লোরোপ্লাস্ট থাকে না। এবং উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্ট থাকার আর একটা গুরুত্বপূর্ণ কারণ হলো উদ্ভিদ নিজের খাবার নিজে তৈরি করতে পারে। আমি যদি এখন কোশ্চেন করি, বলতো উদ্ভিদ কোষে এই ক্লোরোপ্লাস্টটা কোথা থেকে আসছে, পারবে না? আমরা একটু আগেই কোষ কিভাবে সৃষ্টি হয়েছে সেটা আমরা পড়েছি। তাহলে উদ্ভিদ কোষে এই ক্লোরোপ্লাস্টটা এসছে কোথা থেকে? ফটোসিনথেটিক ব্যাকটেরিয়াম থেকে, যেটা আমরা একটু আগে দেখেছি। তাহলে উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্ট পাবো আমরা, প্রাণী কোষে পাবো না। আর উদ্ভিদ যে খাবার তৈরি করে, উদ্ভিদের খাবারের নাম হলো শ্বেতসার। ওকে, উদ্ভিদ শ্বেতসার জাতীয় খাবার তৈরি করে এবং সেটাকে সঞ্চয় করে রাখে, এবং এই খাবারের উপরেই প্রাণীরা নির্ভরশীল। তাহলে আমরা প্রাণীরা কোন খাবারের উপর নির্ভরশীল? উদ্ভিদের এই শ্বেতসারের উপরই নির্ভরশীল, এর উপরেই আমাদের লোভ। উদ্ভিদ যদি এই খাবারটা তৈরি করতে না পারতো, তাহলে উদ্ভিদও মারা যেত, আমরাও মারা যেতাম, কারণ আমরা তো উদ্ভিদের উপরেই খাবারের উপর নির্ভরশীল থাকি, তাই না? তাহলে প্রাণী কোষ প্রাচীর থাকবে না, কোষ গহ্বর বড় থাকে না, ক্লোরোপ্লাস্ট থাকে না, আর প্রাণী কোষের সঞ্চিত খাবারের নাম হলো চর্বি এবং গ্লাইকোজেন। এই, ঠিক আছে, ওকে। তাহলে দেখো পরীক্ষার কোশ্চেন কিভাবে আসে, দেখো নিচে কোন জীবে আদি কোষ থাকে, মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেন। আমি জানি তোমাদের অনেকেই তোমরা ডাক্তার হতে চাও, অনেকেই ইঞ্জিনিয়ার হতে চাও, অনেকেই ভার্সিটিতে পড়তে চাও, ঢাকা ভার্সিটিতে পড়তে চাও, তোমাদের স্বপ্নের ভার্সিটি। তো পরীক্ষাগুলোতে কোশ্চেনগুলো এভাবে আসে যে নিচে কোন জীবে আদি কোষ থাকে, তাহলে পারা যাবে আশা করি। তাহলে কি হবে? ব্যাকটেরিয়া, তাই না? আমরা জানি ব্যাকটেরিয়া আদি কোষের উদাহরণ, অনেক আগে প্রথম ব্যাকটেরিয়া তৈরি হয়েছিল, সৃষ্টি হয়েছিল। নিচের কোন কোষে প্রকৃত কোষ থাকে? নিচে কোথায় প্রকৃত কোষ পাওয়া যায়? নিচের কোনটি আদি কোষের বৈশিষ্ট্য? নিচের কোনটি প্রকৃত কোষের বৈশিষ্ট্য? নিচের কোনটি আদি কোষের বৈশিষ্ট্য নয়? নিচের কোনটি প্রকৃত কোষের বৈশিষ্ট্য নয়? এভাবে করে পরীক্ষায় কোশ্চেন আসে। এবং মনে রাখবে, তোমাদের অ্যাডমিশনের জন্য তোমাদের মেইন টার্গেট তো অ্যাডমিশন, তাই না? একটা ভালো জায়গায় চান্স পাওয়া, মেডিকেল অথবা ভার্সিটি অথবা বুয়েটে, এটাই তো স্বপ্ন তোমাদের। আজকে খুব ভালো করে কান খোলা রেখে শোনো কথাটা, সেটা হলো যে তোমার অ্যাডমিশনের প্রিপারেশন
আজকে থেকেই নিতে হবে, এখন থেকেই নিতে হবে। তুমি যদি এখন বলো কিভাবে, আমি তো কেবল ইন্টার ফার্স্ট ইয়ারে উঠছি, আমি এখন থেকে অ্যাডমিশন টেস্ট প্রিপারেশন কিভাবে নেব, কিভাবে পসিবল? এটা খুব ভালোভাবেই পসিবল। আমি বলে দিই কিভাবে, বলবো নাকি পরে বলবো? পরে বলি? আচ্ছা, বলে দিই। আচ্ছা বলো তো, তোমাদের বোর্ড পরীক্ষায়, এইচএসসি বোর্ড পরীক্ষায় এমসিকিউ থাকবে না? এমসিকিউ থাকবে। আচ্ছা, এমসিকিউ এর জন্য তোমাকে তো বই পড়তে হবে নাকি? এমসিকিউ কমন পাওয়ার জন্য তোমাকে বই পড়তে হবে। তাহলে তুমি যদি তোমার পড়াটা ইন্টার ফার্স্ট ইয়ার থেকে, এখন থেকেই তুমি যদি এমসিকিউ ভালো করে পড়ো, তাহলে সেই এমসিকিউ গুলো থেকেই তো এইচএসসি বোর্ড পরীক্ষায় এমসিকিউ আসবে, তাই না? এবং সেই এমসিকিউ গুলো থেকেই অ্যাডমিশন টেস্টেও এমসিকিউ আসবে। কারণ এমসিকিউ তো অ্যাডমিশন টেস্টে বানায় করবে না, অন্য কোনো বই থেকে করবে না, তোমার এখন যে বই পড়ছো সেই বই থেকেই করবে। সো তোমার যদি পড়াটা এখন থেকে গোছানো হয়, ভালো করে যদি পড়ো, তাহলে এই পড়াটাই কিন্তু তোমার অ্যাডমিশনে কাজে লাগবে। ওকে, তাহলে এখন যে এমসিকিউ সলভ করবে, এই এমসিকিউটাই তোমার অ্যাডমিশন পর্যন্ত কাজে লাগবে। ওকে, এখন আসলে একটা আদর্শ উদ্ভিদ কোষ তোমাদের বইয়ের মধ্যে দেয়া আছে, একটা আদর্শ উদ্ভিদ কোষের মধ্যে কি কি থাকে। তাহলে দেখো, এই যে এই অংশগুলো, একটা উদ্ভিদ কোষের আমরা জানি যে উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, প্রাণী কোষে থাকে না। তাহলে যেহেতু উদ্ভিদ কোষ পড়বো, তাহলে উদ্ভিদ কোষে আমরা কোষ প্রাচীর পড়বো। তাহলে কোষ প্রাচীর এটা হলো একটা জড় বস্তু, আমরা দেখতে পাচ্ছি জড় বস্তুর আন্ডারে দেওয়া আছে। কোষ প্রাচীর হলো জড় বস্তু। এছাড়া উদ্ভিদ কোষের জড় বস্তু বলতে কোষস্থ নির্জীব বস্তু নামে একটা বস্তু রয়েছে। ওকে, আমরা যখন কোষকে ভাগ করি, মানে আদর্শ কোষকে আমরা হেডলাইন দিয়ে ভাগ করব, তখন আমরা দুইটা অংশ পাবো। একটা হলো কোষ প্রাচীর এবং আরেকটা হলো প্রোটোপ্লাস্ট নামে একটা কথা পাবা। প্রোটোপ্লাস্ট, প্রোটোপ্লাস্ট। ওকে, প্রোটোপ্লাস্ট। আবার এখানে লেখা আছে প্রোটোপ্লাজম, খুবই কনফিউজিং কথা, তাই না? প্রোটোপ্লাজম। ওকে, মনে রাখবা প্রোটোপ্লাস্ট জিনিসটা এটা সজীবও হতে পারে, নির্জীবও হতে পারে। প্রোটোপ্লাস্ট জিনিসটা সজীবও হতে পারে, আবার নির্জীবও হতে পারে। এবং এই প্রোটোপ্লাস্টটা কোনটা? কোষ প্রাচীরের পরে উদ্ভিদের মধ্যে যা থাকে পুরোটাকেই বলা হয় প্রোটোপ্লাস্ট। তাহলে প্রোটোপ্লাস্ট কাকে বলবো? কোষ প্রাচীরকে, কোষ প্রাচীর যাদেরকে ঘিরে রাখে সেই জিনিসটাকে আমরা বলবো প্রোটোপ্লাস্ট। এবং এই প্রোটোপ্লাস্ট সজীব হতে পারে, নির্জীব হতে পারে। ওকে, সজীব প্রোটোপ্লাস্টকে বলা হয় প্রোটোপ্লাজম। সজীব প্রোটোপ্লাস্টকে বলা হয় প্রোটোপ্লাজম। তাহলে নির্জীব প্রোটোপ্লাস্ট কোথায় গেল? নির্জীব প্রোটোপ্লাস্টটাই হলো এই জিনিসটা, এই যে এটা, এই যে কোষস্থ নির্জীব বস্তু। তাহলে এখন আমি যদি বলি, তাহলে কোষস্থ নির্জীব বস্তু কি কি রয়েছে? এই যে সঞ্চিত কিছু পদার্থ রয়েছে, নিঃসৃত কিছু পদার্থ রয়েছে, বর্জ্য পদার্থ কিছু রয়েছে। কোষ কিছু কিছু জিনিস সঞ্চয় করে, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড সঞ্চয় করে। কোষ কিছু কিছু জিনিস নিঃসৃত করে, নিঃসরণ করে, যেমন পিগমেন্ট, এনজাইম, ঠিক আছে, এই জিনিসগুলো নিঃসরণ করে। ওকে, কিছু জিনিস বর্জ্য পদার্থ হিসেবে থাকে কোষের মধ্যে, এই যে ট্যানিন, গাম, ল্যাটেক্স, রেনিন, এই জিনিসগুলো। ওকে, আচ্ছা, তাহলে এই ছবিটা তোমাদের বইয়ের মধ্যে। এবং একটা জিনিস লক্ষ্য করো যে প্রোটোপ্লাজমের মধ্যে কোষ ঝিল্লি থাকে, সাইটোপ্লাজম থাকে এবং নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াস কিন্তু প্রোটোপ্লাজমের কোনো অংশ না, নিউক্লিয়াস আলাদা একটা জিনিস। ওকে, তাহলে প্রোটোপ্লাজম ইকুয়াল টু কোষ ঝিল্লি প্লাস সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস। ওকে, আচ্ছা, তাহলে এই যে কোষে যে নির্জীব বস্তুগুলো, এগুলো আমরা মনে রাখতে পারি, বিভিন্ন ছন্দ দিয়ে মনে রাখতে পারি। এগুলো এমসিকিউ আকারে যদি আসে যে নিচের কোনটি নিঃসৃত পদার্থ, নিচের কোনটি সঞ্চিত পদার্থ, তাহলে এই জিনিসগুলো তোমরা এভাবে করে ছন্দ দিয়ে মনে রাখতে পারো আর কি, মনে রাখার জন্য। তাহলে দেখো পরীক্ষায় কোশ্চেন কিভাবে আসে, উদ্ভিদ কোষের জন্য প্রযোজ্য না কোনটা, মানে উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য কোনটা, এভাবে করে পরীক্ষায় কোশ্চেন আসে। পারবে না এগুলো? এগুলো পারা যাবে আশা করি। তাহলে সেন্ট্রোসোম এটা উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য না, বাকি যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো সব উদ্ভিদ কোষের
বৈশিষ্ট্য। ঠিক আছে, ওকে। এবার আসো কোষ প্রাচীর। তাহলে কোষ প্রাচীর হলো উদ্ভিদ কোষের অনন্য এক বৈশিষ্ট্য, এবং আমরা দেখেছি যে এই কোষ প্রাচীর এটা হলো একটা জড় পদার্থ, উদ্ভিদ কোষের সবচেয়ে বাইরের আবরণ। কোষ ঝিল্লির বাইরে যে আবরণটা থাকে উদ্ভিদ কোষের ক্ষেত্রে সেটাকে আমরা বলছি কোষ প্রাচীর। এবং এই কোষ প্রাচীরের তিনটা স্তর রয়েছে, একটা হলো মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর এবং সেকেন্ডারি প্রাচীর। ওকে, দেখো এই জিনিসগুলো এখানে লেখা আছে, আমরা একটু পরে ডিটেলসে যাব যে জিনিসগুলো কি। এই যে মনে করো এটা একটা কোষ, হ্যাঁ, এই যে এটা একটা কোষ, এটা একটা কোষ। ওকে, দুইটা কোষ, কোষের ভেতরে নিউক্লিয়াস আছে, এই সেই আছে, মনে করো এটা হলো নিউক্লিয়াস, হ্যাঁ, এটা হলো নিউক্লিয়াস। ওকে, কোষের ভেতরে সাইটোপ্লাজম আছে, এই সেই আছে, হ্যাঁ, সাইটোপ্লাজম মনে করো। আর এটা হলো কোষ ঝিল্লি, এটা হলো কোষ ঝিল্লি, এটা হলো কোষ ঝিল্লি, নট কোষ প্রাচীর, এটা হলো কোষ ঝিল্লি। ঠিক আছে, আচ্ছা। এখন দুই কোষের মাঝখানে পেকটিক অ্যাসিড জমা হয়, পেকটিক অ্যাসিড, পেকটিন, এগুলো পদার্থ, বিভিন্ন রকমের পদার্থ দুই কোষের মাঝখানে জমা হয়, এই যে জমা হলো। ওকে, এই যে জমা হলো, তাহলে এই যে যেটা জমা হলো এটাকে বলছি আমরা মধ্য পর্দা। এই যে যে জিনিসটা জমা হলো এটার নাম হলো মধ্য পর্দা। ওকে, তাহলে মধ্য পর্দা কি দিয়ে তৈরি? পেকটিক অ্যাসিড, পেকটিন, এগুলো দিয়ে তৈরি। এই মধ্য পর্দার উপরে, এই মধ্য পর্দার উপরে সেলুলোজ জমা হয়, হ্যাঁ, সেলুলোজ। ওকে, তাহলে আমরা একটু দেখি, এই মধ্য পর্দার উপরে এই দেখো সেলুলোজ জমা হচ্ছে, এই যে সেলুলোজ, এই জিনিসগুলো হলো সেলুলোজ, এই যে এগুলো হলো সেলুলোজ। তাহলে মধ্য পর্দার উপরে সেলুলোজ জমা হচ্ছে। ওকে, এই দেখো, এই যে এগুলো হলো সেলুলোজ, মধ্য পর্দার উপরে জমা হচ্ছে। ঠিক আছে, সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন এগুলো জমা হয়। তাহলে মধ্য পর্দার উপরে যে সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন জমা হয়, যে জিনিসটা লেয়ারটা তৈরি করে, যে প্রাচীরটা তৈরি করে, এটাকে বলছি আমরা প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীর, এটার নাম হলো প্রাথমিক প্রাচীর। এই প্রাথমিক প্রাচীরের উপরে আবার লিগনিন, সুবেরিন জমা হয়। এই প্রাথমিক প্রাচীরের উপরে লিগনিন, সুবেরিন জমা হয়, এগুলো হলো রাসায়নিক পদার্থ। হ্যাঁ, তাহলে মনে করো এই যে এগুলো হলো লিগনিন, সুবেরিন, এই যে যুক্ত হলো লিগনিন, সুবেরিন। ওকে, তাহলে এই যে লিগনিন, সুবেরিন যুক্ত হচ্ছে, এই যে লিগনিন, সুবেরিন, লিগনিন, সুবেরিন। ওকে, এই যে লিগনিন, সুবেরিন যুক্ত হলো। তাহলে এই যে লিগনিন, সুবেরিন যুক্ত হয়ে যে লেয়ারটা তৈরি হলো, এই লেয়ারটাকে আমরা বলছি, যেটা তৈরি হলো এই যে লেয়ারটা, এই লেয়ারটার নাম হলো সেকেন্ডারি প্রাচীর। ওকে, দেখো সেকেন্ডারি প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর। এবং এই সেকেন্ডারি প্রাচীর 3 স্তর বিশিষ্ট, কিন্তু এখানে আমরা একটা স্তর দেখিয়েছি, এখানে আরো 2টা স্তর থাকবে, 3 স্তর বিশিষ্ট। ওকে, তাহলে কিছু কিছু ক্ষেত্রে আবার কোন কোন উদ্ভিদের ক্ষেত্রে এই সেকেন্ডারি প্রাচীরের পরে আরেকটা প্রাচীর পাওয়া যায়, তাকে বলা হয় টারশিয়ারি প্রাচীর। ওকে, এখন এখানে একটা জিনিস লক্ষণীয় দেখো, তাহলে
আমরা কি বলতে পারি না যে ভেতরের দিকে, কোষের ভেতরের দিকে থাকে সেকেন্ডারি প্রাচীর, তারপরে থাকে প্রাথমিক প্রাচীর, তারপরে সবচেয়ে বাইরে থাকে মধ্য প্রাচীর, বলতে পারি? তাহলে দেখো মধ্য প্রাচীরটা দুই কোষের মাঝামাঝি থাকে, এই যে মাঝামাঝি। এবং দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই যে এখানে একটা ফাঁকা জায়গা রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা? এই যে এই জায়গাটাতে ফাঁকা, এই যে এই জায়গাটা ফাঁকা না, এই যে এই জায়গাটা ফাঁকা। তাহলে এই ফাঁকা জায়গা দেখো তো কোনো প্রাথমিক প্রাচীর এবং সেকেন্ডারি প্রাচীর আছে এই ফাঁকা জায়গায়? এই ফাঁকা জায়গায়, এই ফাঁকা জায়গায় কোনো প্রাথমিক প্রাচীর এবং সেকেন্ডারি প্রাচীর নাই। এবং এই ফাঁকা জায়গাটা, এটা হলো একটা গর্ত টাইপের জায়গা, তাই না? এই গর্তটাকে বলা হয় কূপ। এই গর্তটার নাম হলো কূপ। কূপ। এবং এটা দেখো জোড়ায় আছে, জোড়ায় জোড়ায় আছে। কিভাবে? এই যে এই সাইডে একটা, এই পাশে, এই পাশে একটা, এই পাশে একটা, এই পাশে একটা। এই জন্য এটাকে বলা হয় পিট পেয়ার। কূপ, কূপের ইংলিশ নাম হলো পিট, আর যেহেতু জোড়ায় থাকে এই জন্য এটার নাম হলো পিট পেয়ার। পেয়ার মানে হলো জোড়া, পিট পেয়ার। ওকে, বুঝতে পারছো কথাটা? তাহলে এই জিনিসটাকে বলছি আমরা পিট পেয়ার। তাহলে বলো তো পিট পেয়ারের মধ্যে মধ্য পর্দা, প্রাথমিক প্রাচীর এবং সেকেন্ডারি প্রাচীর, এই তিনটা প্রাচীরের মধ্যে, এই তিনটা প্রাচীরের কোন প্রাচীরটা অবস্থান করে পিট পেয়ারের মধ্যে? পিট পেয়ারের মধ্যে তিনটা প্রাচীরের কোন প্রাচীরটা অবস্থান করবে? তোমরা কি বলতে পারবে? দেখো তো কোন প্রাচীরটা অবস্থান করবে মাঝখানে? ওকে, ভেরি গুড, মধ্য পর্দা, তাই না? এই যে মধ্য পর্দা। তার মানে পিট পেয়ারে মধ্য পর্দা শুধু থাকে, আর বাকি লেয়ার গুলো থাকে না। এবং পিট পেয়ারের এই মধ্য পর্দার নাম হলো, পিট পেয়ারে যখন থাকে সেটা, তখন সেটাকে আমরা বলছি পিট মেমব্রেন। তখন এই জিনিসটার নাম আমরা দিচ্ছি পিট মেমব্রেন। পিট মেমব্রেন। তাহলে মধ্য পর্দায় অবস্থিত পিট পেয়ারকে আমরা বলছি মধ্য পর্দা, মানে মধ্য পর্দা, পিট পেয়ারের মধ্যে অবস্থিত যে মধ্য পর্দা তাকে আমরা বলছি পিট মেমব্রেন। ঠিক আছে, বুঝতে পারছো কথাগুলো? ওকে, আচ্ছা। তাহলে আমরা কোষ প্রাচীরের গঠনটা বুঝলাম। আমরা কি একটু ব্রেকে যাব? আমরা তাহলে একটু 5 মিনিটের ব্রেকে যাই, তোমরা 5 মিনিট পরে আবার জয়েন করো, আমরা দেন 5 মিনিট পরে আবার শুরু করব। ঠিক আছে, আমরা একটু এখন ব্রেকে চলে যাই।
ওকে, আমরা আবার চলে আসলাম। তাহলে দেখো তোমাদের বইয়ের মধ্যে এরকম একটা ছবি আছে, তাহলে এই ছবিটা আমরা দেখি। এই যে এটা হলো মধ্য পর্দা, হ্যাঁ, এই যে এটা হলো মধ্য পর্দা। মাঝখানে যে অংশটা দেখতে পাচ্ছি যে এটা হলো মধ্য পর্দা। এই অংশটা হলো প্রাথমিক প্রাচীর, আর এই যে সবুজ কালারের দেখতে পাচ্ছ একটু হলদে টাইপের কালার, এটা হলো সেকেন্ডারি প্রাচীর। এবং আমি বলেছি সেকেন্ডারি প্রাচীর 3 স্তর বিশিষ্ট। আর মাঝখানে যে অংশটা এই যে এটা হলো পিট পেয়ার। এই যে এটা একটা অংশ, এই যে এটা একটা অংশ কূপ, এটাও একটা অংশ, এটাও একটা কূপ। তাহলে কূপ কয়টা এখানে দেখতে পাচ্ছ তোমরা? দুইটা। তাহলে কূপ এই পাশে একটা, এই পাশে একটা, তাহলে দুইটা কি জোড়ায় জোড়ায় আছে, এই জন্য এটাকে বলা হয় পিট পেয়ার। এই জন্য এটাকে বলা হয় পিট পেয়ার। এবং এই যে মাঝখানে যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, যে মাঝখানে যে মধ্য পর্দাটা, এই পিট পেয়ারের মধ্য পর্দাকে বলছি আমরা পিট মেমব্রেন। ঠিক আছে, পিট মেমব্রেন, মেমব্রেন। ওকে, এই ঠিক আছে।
আচ্ছা, আর এই যে এটা হলো তোমার পেকটিন, আমরা যে বলছি পেকটিক অ্যাসিড, এই যে এই কালারটা হলো পেকটিক অ্যাসিড, হ্যাঁ, বা পেকটিন। পেকটিন এটা হলো মধ্য পর্দা, এর উপরে সেলুলোজ, এই যে এই বড় বড় যে লম্বা এই অংশগুলো সবুজ কালারের, এটাকে বলছি আমরা সেলুলোজ। সেলুলোজ, তারপর হলো হেমিসেলুলোজ, এই যে এই অংশটা হলো হেমিসেলুলোজ, এগুলো এগুলো হলো হেমিসেলুলোজ, হ্যাঁ, এই সেলুলোজ হেমিসেলুলোজ এগুলো মিলে হলো প্রাথমিক প্রাচীর। এবং এই প্রাথমিক প্রাচীরের উপরে যখন লিগনিন জমা হবে, এই যে দেখো কমলা কালারের লিগনিন, এগুলো হলো লিগনিন। লিগনিন যখন জমা হবে তখন সেটাকে আমরা বলছি সেকেন্ডারি প্রাচীর, ঠিক আছে, লিগনিন উপাদানগুলো। ওকে, তাহলে দেখো ওই কথাগুলো এখানে একসাথে করে লেখা আছে। ওকে, তাহলে মধ্য পর্দায় পেকটিন থাকে, প্রাথমিক প্রাচীরে সেলুলোজ হেমিসেলুলোজ গ্লাইকোপ্রোটিন থাকে, আর সেকেন্ডারি প্রাচীরে লিগনিন থাকে। ওকে, আচ্ছা, এখন আসো এই কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন। তাহলে আমরা একটু আগে যে গঠনটা দেখেছি সেটা হলো কোষ প্রাচীরের ভৌত গঠন। ভৌত গঠন মানে হলো যেটা বাইরে থেকে দেখা যায় তাকে বলা হয় ভৌত গঠন, ঠিক আছে। যেমন তুমি আমাকে যদি ভৌত গঠন বলো, তাহলে আমার দুইটা চোখ, একটা নাক, একটা মুখ, হ্যাঁ, দুইটা কান, এটা হলো আমার ভৌত গঠন। কিন্তু আমার সূক্ষ্ম গঠন বা আমার অভ্যন্তরীণ গঠন কি? আমার অভ্যন্তরীণ গঠন আমার মাংসপেশি, আমার রক্ত, আমার হাড়, এগুলো হলো আমার অভ্যন্তরীণ গঠন, ঠিক আছে। তাহলে এটার সূক্ষ্ম গঠন কি বা অভ্যন্তরীণ গঠনটা কি রকম, কি কি থাকে? তাহলে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো সেলুলোজ অণু। দেখো এই যে এই জিনিসগুলোকে বলছি আমরা সেলুলোজ অণু। সেলুলোজ কি? এটা হলো পলিস্যাকারাইড, আমরা বলি অনেকগুলো গ্লুকোজের সমষ্টি, ঠিক আছে, বিটা ডি গ্লুকোজ। তাহলে প্রথমে কথা হলো অনেকগুলো বিটা ডি গ্লুকোজ একত্রিত হয়ে সেলুলোজ অণু তৈরি করে, ঠিক আছে, অনেকগুলো বিটা ডি গ্লুকোজ একত্রিত হয়ে সেলুলোজ অণু তৈরি করে। এরকম প্রায় 1 থেকে 3000 সেলুলোজ অণু, এই যে এটা একটা সেলুলোজ অণু, সেলুলোজ অণু, সেলুলোজ 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 সেলুলোজ, এরকম 1 থেকে 3000টা সেলুলোজ অণু একত্রিত হয়ে যেটা তৈরি করে তাকে বলা হয় সেলুলোজ চেইন। এখানে দেখো কয়টা সেলুলোজ চেইন, একটা, দুইটা চেইন, এটা একটা, তিনটা চেইন, এখানে তিনটা চেইন দেখাচ্ছি। এরকম 1 থেকে 3000টা সেলুলোজ মিলে সেলুলোজ চেইন গঠন করে একটা, এবং এরকম 100টা সেলুলোজ চেইন মিলে, এখানে যেমন আছে 3টা সেলুলোজ চেইন, এরকম 100টা সেলুলোজ চেইন একত্রিত হয়ে যেটা তৈরি করে তাকে বলা হয় ক্রিস্টালাইন মাইসেলি। মাইসেলি জিনিসটা কোথায় এখানে দেখি আমরা, এই যে দেখো এখানে, এই যে এই জিনিসগুলো, এই যে এরকম বের হয়ে আসছে না, এই জিনিসগুলোকে আমরা বলছি মাইসেলি। ওকে, তার মানে মাইসেলি কিভাবে গঠিত হয়? অনেকগুলো সেলুলোজ চেইন দিয়ে তৈরি, প্রায় 100টা সেলুলোজ চেইন দিয়ে একটা মাইসেলি তৈরি হয়। এবং এই মাইসেলিকে কোষ প্রাচীরের বা সেলুলোজের কোষ প্রাচীরের ক্ষুদ্রতম একক ধরা হয়। এটা পরীক্ষা কোশ্চেন আসে। ওকে, এরকম প্রায় 20টা মাইসেলি একত্রিত হয়ে তৈরি করে হলো মাইক্রোফাইব্রিল। এই যে দেখো এই অংশটা দেখতে পাচ্ছ তোমরা, এই অংশটাকে আমরা বলছি মাইক্রোফাইব্রিল। এটা হলো একটা মাইক্রোফাইব্রিল, মাইক্রোফাইব্রিল। এরকম 250টা মাইক্রোফাইব্রিল একত্রিত হয়ে তৈরি করে হলো ম্যাক্রোফাইব্রিল। ম্যাক্রো, এই যে এটা হলো একটা ম্যাক্রোফাইব্রিল, ম্যাক্রোফাইব্রিল। এরকম অসংখ্য ম্যাক্রোফাইব্রিল মিলে তৈরি হয় হলো তন্তু বা ফাইবার। তাহলে সেলুলোজের যে কোষ প্রাচীরের যে তন্তু বা ফাইবারটা, এরকম অসংখ্য ম্যাক্রোফাইব্রিল মিলিত হয়ে এই যে তন্তু বা ফাইবার তৈরি হচ্ছে। এই যে এই তন্তু বা ফাইবারটা তৈরি হচ্ছে এভাবে করে। এটা হলো কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন, এটা পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, তাহলে কোষ প্রাচীরের কাজ কি? কোষ প্রাচীরের কাজ আমরা মনে রাখতে পারি আশাপ্রদ দিয়ে, আশাপ্রদ কোষ প্রাচীর। প্রাচীর মানে হলো সবচেয়ে বাইরের অংশ, যে কোনো বাইরের অংশ দিয়ে কাজ হলো একটা নির্দিষ্ট আকৃতি দান করে, বাইরের আঘাত থেকে ভেতরের অংশগুলোকে রক্ষা করে, আবার ভেতরের অংশগুলোকে বাইরে যাওয়া থেকে রক্ষা করে, শক্তি দেয় বাইরে থেকে। বাইরের একটা প্রাচীর, এটা একটা শক্তি প্রদান করে, বিভিন্ন জিনিস শোষণে সাহায্য করে, পরিবহনে সাহায্য করে।
বাইরে থেকে ভেতরে, ভেতর থেকে বাইরে কোনো কিছু যাতায়াত প্রদানে সাহায্য করে। ওকে, এবং বাইরের এবং ভেতরের পরিবেশের মাঝখানে একটা পৃথককারী পর্দা হিসেবে কাজ করে বা পৃথক রাখে, বাইরে এবং ভেতরের অংশটাকে পৃথক রেখে থাকে। ঠিক আছে, এগুলো হলো কোষ প্রাচীরের কাজ। তাহলে দেখো পরীক্ষার কোশ্চেন আসে এভাবে যে উদ্ভিদ ও প্রাণী কোষকে কোন বৈশিষ্ট্য দ্বারা পৃথক করা যায়, এগুলো আশা করি এখন তোমরা পারবে। সেল ওয়াল বা কোষ প্রাচীর। ঠিক আছে, ওকে। এবার আসো প্রোটোপ্লাজম জিনিসটা কি। প্রোটোপ্লাজম দেখো, একটা কোষের সবচেয়ে বাইরের যে অংশটা তাকে আমরা বলছি কোষ ঝিল্লি, তাই না? সবচেয়ে বাইরের অংশটাকে, সবচেয়ে বাইরের অংশটাকে আমরা বলছি কোষ ঝিল্লি। উদ্ভিদ কোষের ক্ষেত্রে এই কোষ ঝিল্লির বাইরেও এক্সট্রা একটা আবরণ থাকে, তাকে বলা হয় কোষ প্রাচীর। কিন্তু প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর থাকে না। ঠিক আছে, প্রাণী কোষে সরাসরি কোষ ঝিল্লি থাকে। ওকে, তাহলে দেখো কোষের সবচেয়ে বাইরের অংশটাকে আমরা বলছি কোষ ঝিল্লি। ওকে, কোষের ভেতরে থাকে হলো নিউক্লিয়াস, আর এর চারপাশে যা থাকে তাকে বলা হচ্ছে সাইটোপ্লাজম। তাহলে এই কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস, এই তিনটাকে আমরা একসাথে বলছি হলো প্রোটোপ্লাজম। ওকে, এই তিনটাকে একসাথে আমরা বলছি প্রোটোপ্লাজম। তাহলে প্রোটোপ্লাজম কাকে বলে? কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস, এই তিনটাকে একসাথে আমরা বলছি প্রোটোপ্লাজম। এবং আমরা একটু আগে বলেছিলাম প্রোটোপ্লাস্ট এবং প্রোটোপ্লাজমের পার্থক্যটা কোথায়। প্রোটোপ্লাস্ট মানে হলো যার মধ্যে সজীব এবং নির্জীব দুই ধরনের উপাদানই থাকবে। প্রোটোপ্লাস্টের সজীব উপাদানকে বলছি আমরা প্রোটোপ্লাজম, আর নির্জীব উপাদানগুলোর কথা আমরা বলছিলাম নির্জীব বস্তু। এই প্রোটোপ্লাজম তাহলে কি একটা সজীব বস্তু? তার মানে প্রোটোপ্লাজমের জীবন আছে, এটা আমরা বলতে পারি। ওকে, এই প্রোটোপ্লাজমের প্রায় 70 থেকে 90% পানি থাকে। তাহলে সজীব বস্তু মানেই তো জীবন আছে, আর এর 70 থেকে 90% প্রোটোপ্লাজমের উপাদানই হলো পানি। এই জন্য পানিকে বলা হয় ফ্লুইড অফ লাইফ। ওকে, পানির অপর নাম জীবন, ফ্লুইড অফ লাইফ বলা হয় পানিকে। কারণ পানি ছাড়া প্রোটোপ্লাজম কল্পনাই করতে পারবে না। পানি নাই, প্রোটোপ্লাজম মৃত। আর প্রোটোপ্লাজম মৃত মানে ওই কোষও মৃত। কোষ মৃত মানে ওখানে কোনো জীবন নেই, সহজ হিসাব। ওকে, আচ্ছা। এবং এই প্রোটোপ্লাজম বিভিন্ন জৈবিক বৈশিষ্ট্য, জীবের বৈশিষ্ট্য ধারণ এবং বহন করে থাকে। ওকে, বিজ্ঞানী হাক্সলে উনি প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি হিসেবে বলেছেন এবং পার্কিন যে প্রোটোপ্লাজম নামকরণ করেন। এগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এবং কি কি জৈবিক বৈশিষ্ট্য রয়েছে প্রোটোপ্লাজমে? উত্তেজনায় সাড়া দেয়, প্রোটোপ্লাজমে মৃত্যু ঘটে, তখন প্রোটোপ্লাজমটা মৃত হয়ে যায়, কোষটা মৃত কোষ হয়ে যায়। যেমন আমরা প্যারেনকাইমা, কোরেনকাইমা, স্ক্লেরেনকাইমার নাম শুনেছিলাম। স্ক্লেরেনকাইমা মনে আছে কথাটা? স্ক্লেরেনকাইমা, স্ক্লেরেনকাইমার প্রোটোপ্লাজম কিন্তু মৃত। তার মানে প্রোটোপ্লাজম মরতেও পারে, তাই না? তাহলে মৃত্যু ঘটে। এবং জীবের সকল বৈশিষ্ট্য বিদ্যমান থাকে হলো এই প্রোটোপ্লাজমের মধ্যে। ওকে, আচ্ছা। প্রোটোপ্লাজমের কিছু ভৌত বৈশিষ্ট্য রয়েছে, বাইরে থেকে দেখলে আমরা বুঝতে পারবো কিভাবে যে কোনটা প্রোটোপ্লাজম। এটা আমরা মনে রাখতে পারি আজব দিক থেকে। আজব দিক, প্রোটোপ্লাজম হলো একটা অর্ধ স্বচ্ছ জাতীয়, অর্ধ তরল, পুরোপুরি তরল না, সেমি সলিড টাইপের আঠালো জাতীয় পদার্থ, জেলির মতো, যেটা জমাট বাঁধে এবং যেটার কোনো কালার নাই, বর্ণহীন। ওকে, এবং এটার আপেক্ষিক গুরুত্ব বেশি, দানাদার টাইপের থাকে, দানা 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 দানা, এবং কলয়েডাল ধর্মী, কলয়েডাল ধর্মী। এটা হলো প্রোটোপ্লাজমের কিছু ভৌত বৈশিষ্ট্য, যেটা বাইরে থেকে আমরা প্রোটোপ্লাজমকে দেখলে বুঝতে পারবো। আর রাসায়নিক বৈশিষ্ট্য বলতে প্রোটোপ্লাজমের মধ্যে কিছু অজৈব এবং কিছু জৈব পদার্থ রয়েছে। প্রোটিন, কার্বোহাইড্রেট, লিপিড, ভিটামিন, এরকম জৈব পদার্থ, এবং বিভিন্ন নাইট্রোজেন, কার্বন, কপার, জিঙ্ক, এই অজৈব পদার্থগুলো প্রোটোপ্লাজমের মধ্যে থাকে। প্রোটোপ্লাজমের চলন বলতে আমরা যদি বলি যে প্রোটোপ্লাজম ঘোরাফেরা করে। ধরো একটা কোষ, আমি যদি একটা কোষ এখানে বোঝাই, মনে করো এটা একটা কোষ, এটা একটা কোষ, হ্যাঁ, এটা হলো ধরো কোষ, কোষের নিউক্লিয়াস, এটা হলো মনে করো কোষ গহ্বর, এটা হলো কোষ গহ্বর, আর এগুলো হলো মনে করো প্রোটোপ্লাজম। এগুলো হলো প্রোটোপ্লাজম। ওকে,
এগুলো হলো প্রোটোপ্লাজম। এখন এই প্রোটোপ্লাজম কিন্তু কোনো স্থির অবস্থায় থাকে না, স্থির থাকে না। এই প্রোটোপ্লাজম সবসময় নড়াচড়া করে, এদিক দিয়ে ঘুরে যায়, এদিকে যায়, নড়াচড়া করে, এদিকে যায়, এদিকে যায়, এদিকে যায়, প্রোটোপ্লাজম নড়াচড়া করে। এই নড়াচড়াটাকে বলা হয় আবর্তন বা সাইক্লোসিস। প্রোটোপ্লাজমের এই নড়াচড়াকে বলছি আমরা আবর্তন বা সাইক্লোসিস। ওকে, প্রোটোপ্লাজমের চলন। এই আবর্তন বা সাইক্লোসিস এটা দুই ভাবে হতে পারে, একটা হলো একমুখী এবং আরেকটা হলো বহুমুখী। একমুখীটা কি? মনে করো এই যে একটা কোষ গহ্বর, এই একটা কোষ গহ্বরকে ঘিরে প্রোটোপ্লাজম যখন একদিকে আবর্তিত হবে, যে এভাবে আবর্তিত হবে একদিকে, একদিকে আবর্তন, এই যে প্রোটোপ্লাজম গুলো যখন একদিকে আবর্তিত হবে, এই যে এই কোষ গহ্বরকে ঘিরে একদিকে আবর্তিত হবে, এই যে এভাবে ঘিরে ঘুরতে থাকবে, তখন তাকে আমরা বলি একমুখী আবর্তন। ওকে, আর বহুমুখী আবর্তন জিনিসটা কি? ধরো এটা একটা কোষ, এটা একটা কোষ, কোষের মধ্যে কোষ গহ্বর রয়েছে মনে করো কয়েকটা, এটা একটা কোষ গহ্বর, এটা একটা কোষ গহ্বর, এটা একটা কোষ গহ্বর। ওকে, তাহলে এই যে কোষ গহ্বর গুলো, এখানে প্রোটোপ্লাজম গুলো একে ঘিরে প্রোটোপ্লাজম এইভাবে ঘুরবে, এই কোষ গহ্বরকে ঘিরে প্রোটোপ্লাজম ঘুরতে থাকবে, এই কোষ গহ্বরকে ঘিরে প্রোটোপ্লাজম ঘুরতে থাকবে। এই ধরনের ঘূর্ণনকে বা আবর্তনকে আমরা বলছি বহুমুখী আবর্তন। তার মানে বহুমুখী আবর্তন হবে অনেকগুলো কোষ গহ্বরকে ঘিরে যখন প্রোটোপ্লাজম ঘুরতে থাকবে, তখন সেটাকে বলছি আমরা বহুমুখী আবর্তন। একটা কোষ গহ্বরকে ঘিরে যদি প্রোটোপ্লাজম ঘুরতে থাকে, তখন তাকে আমরা বলছি একমুখী আবর্তন। ওকে, যেমন পাতাঝাজিতে একমুখী আবর্তন পাওয়া যায়, এগুলো এমসিকিউ আকারে কোশ্চেন এসে থাকে। এবার আসো কোষ ঝিল্লি সম্পর্কে। তাহলে কোষ ঝিল্লি এটা কি সজীব বস্তু নাকি নির্জীব বস্তু? কোষ ঝিল্লি সজীব না নির্জীব? তাহলে আমরা একটু আগে বলেছিলাম প্রোটোপ্লাজম হলো সজীব বস্তু, আর প্রোটোপ্লাজম তিনটি অংশ নিয়ে তৈরি, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। তার মানে কোষ ঝিল্লি অবশ্যই একটা জীবিত বস্তু বা সজীব বস্তু, তাই না? এবং এই কোষ ঝিল্লি এটা স্থিতিস্থাপক এবং লিপোপ্রোটিন দিয়ে গঠিত। লিপোপ্রোটিন মানে কি? লিপিড এবং প্রোটিন একত্রিত হয়ে যেটা তৈরি করে তাকে বলা হয় লিপোপ্রোটিন। এবং দেখো আমরা অলরেডি যেটা বলেছি সজীব বস্তু, এবং এটা বৈষম্যভেদ্য একটা পর্দা দিয়ে তৈরি। বৈষম্যভেদ্য পর্দা কাকে বলে? বৈষম্যভেদ্য পর্দা মানে হলো যে পর্দার ভেতর দিয়ে কিছু জিনিস যেতে পারবে, আবার কিছু জিনিস বাধা পাবে, এই ধরনের পর্দাকে বলা হয় বৈষম্যভেদ্য পর্দা। ওকে, কার্ল ল্যাঙ্গলি প্লাজমা মেমব্রেনের সর্বপ্রথম নামকরণ করেন। আচ্ছা, এই কোষ ঝিল্লির গঠন সম্পর্কিত কয়েক ধরনের মডেল রয়েছে, প্রস্তাবিত মডেল রয়েছে। কি কি মডেল আমরা একটু দেখি। যেমন ড্যানিয়েল এবং ডেভসন উনি স্যান্ডউইচ মডেল প্রবর্তন করেন সর্বপ্রথম, স্যান্ডউইচ নামক মডেল। ঠিক আছে, ড্যানিয়েল এবং ডেভসন। স্যান্ডউইচ মডেলটা কি? স্যান্ডউইচ মডেলটা হলো যে আচ্ছা, আচ্ছা, স্যান্ডউইচ মডেলটা কি? স্যান্ডউইচ মডেলটা হলো এরকম যে এটা হলো কোষ ঝিল্লির ফসফেট অংশ, এই যে মাথাটা, আর এটা হলো লেজ, মাথা লেজ, মাথা লেজ, মাথা লেজ, মাথা লেজ। হ্যাঁ, যে মাথা লেজ, 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 মাথা লেজ, এরকম। এখন এখানে স্যান্ডউইচ মডেলটা কি? স্যান্ডউইচ মডেলটা বলি, দেখো এখানে যে মাথাটা দেখতে পাচ্ছ, এই মাথাটা হলো, এই মাথাটা ফসফেট, মাথাটা হলো ফসফেট প্রান্ত। ওকে, মাথাটা হলো ফসফেট প্রান্ত, আর লেজটা হলো ফ্যাটি অ্যাসিডের লেজ। ওকে, ফ্যাটি অ্যাসিডের লেজ, লেজটা। এখন স্যান্ডউইচ মডেলে হয় কি? স্যান্ডউইচ মডেলে এখানে প্রোটিন থাকে,
গোল গোল বড় বড় প্রোটিন থাকে। এই যে মনে করো এটা একটা গোল প্রোটিন, এটা একটা গোল প্রোটিন, এটা একটা গোল প্রোটিন, এটা একটা গোল প্রোটিন। এই যে গোল প্রোটিন থাকে দেখে এর ভিতর দিয়ে কোনো কিছু যাতায়াত করতে পারে না, কোনো কিছু যাতায়াত করতে পারে না। জিনিসটা দেখতে একটু বার্গার টাইপের বা স্যান্ডউইচের মতো মনে হয়। এটাকে বলা হয় স্যান্ডউইচ মডেল, যেটা পরবর্তীতে আর স্থায়ী হয়নি। ঠিক আছে, এগুলো কিন্তু প্রস্তাবিত মডেল। ওকে, আর ইউনিট মেমব্রেন হাইপোথিসিসে বলেছে কি যে কোষ ঝিল্লিতে ফসফেট এবং ফসফেট প্রান্ত থাকে, ফসফেট মাথা থাকে, আর হলো ফ্যাটি অ্যাসিডের লেজ থাকে। বাট এখানে যেই প্রোটিনটা থাকবে, এখানে যেমন গোল গোল ধরনের প্রোটিন, এখানের প্রোটিনটা গোল টাইপের থাকবে না, একটাই লম্বা টাইপের প্রোটিন থাকবে, একটাই লম্বা প্রোটিন থাকবে, কিন্তু একটু এবড়ো থেবড়ো ভাবে থাকবে। এই যে একটাই প্রোটিন থাকবে কিন্তু এবড়ো থেবড়ো টাইপের থাকবে, যে এরকম এবড়ো থেবড়ো টাইপের থাকবে। ওকে, তাহলে দেখো তাহলে এই যে একটাই প্রোটিন কিন্তু এবড়ো থেবড়ো হয়ে আছে, একটাই প্রোটিন এবড়ো থেবড়ো হয়ে আছে, তাহলে এই জন্য এটাকে বলা হয় ইউনিট মেমব্রেন হাইপোথিসিস, যে প্রোটিনগুলো একটা ইউনিট হয়ে থাকবে, একটাই একটাই প্রোটিন, একটাই প্রোটিন। কিন্তু এখানে দেখো প্রোটিনগুলো, এখানে একটা গোল প্রোটিন, এটা একটা গোল প্রোটিন, এটা একটা গোল প্রোটিন, গোল আলাদা আলাদা হয়ে আছে। এটা হলো তোমার ইউনিট মেমব্রেন হাইপোথিসিস। সো এই হাইপোথিসিসটাও এটাও বেশি দিন লাস্টিং করেনি। আধুনিক যে হাইপোথিসিসটা তোমার লাস্টিং করেছে সেটা হলো ফ্লুইড মোজাইক মডেল। এটা নিয়ে আমরা পড়বো, এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ঠিক আছে, ফ্লুইড মোজাইক মডেল জিনিসটা কি? তাহলে দেখো কোষ ঝিল্লির রাসায়নিক গঠনের ক্ষেত্রে প্রোটিন, লিপিড, পলিস্যাকারাইড এগুলো থাকে। ঠিক আছে, এখন ফ্লুইড মোজাইক মডেল অনুযায়ী কোষ ঝিল্লির গঠনটা এরকম। কি রকম আমরা দেখি, এই দেখো ফসফেট মাথা থাকে, ফসফোলিপিড বাইলেয়ার বলি এটাকে আমরা, ফসফোলিপিড, ফসফোলিপিড বাইলেয়ার। দেখো ফসফোলিপিড বাইলেয়ার, ফসফোলিপিড কথাটাকে ভাঙলে আমরা পাই দুইটা কথা, একটা হলো ফসফেট, আর একটা পাই আমরা লিপিড। লিপিডকে ভাঙলে কি কি পাওয়া যায় জানো? লিপিডকে ভাঙলে পাওয়া যায় ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল, এবং গ্লিসারল লিপিডকে ভাঙলে পাওয়া যায়। তার মানে আমরা বলতে পারি যে ফসফোলিপিডের মধ্যে আসলে থাকে কি, ফসফোলিপিডের মধ্যে থাকে ফসফেট, ফসফো কথাটা আসে ফসফেট থেকে, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল, এই তিনটা উপাদান থাকে ফসফোলিপিডে। ওকে, তাহলে দেখো এই যে যে মাথাটা, গোল মাথাটা, এটা হলো ফসফেট মাথা, এই মাথাটার নাম হলো ফসফেট, ফসফেট নামক উপাদান। এখানে যে লেজের মতো জিনিস দেখতে পাচ্ছি আমরা, এই যে দুইটা লেজ, এই যে দুইটা লেজ, এই লেজটাকে বলছি আমরা ফ্যাটি অ্যাসিডের লেজ। তাহলে গ্লিসারল কোথায়? গ্লিসারল এর ভেতরেই আছে। ওকে, তাহলে এটা একটা ফসফোলিপিড, 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 ফসফো 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 ফসফো। তাহলে এই ফসফোলিপিড গুলো একসাথে মিলিত হয়ে একটা লেয়ার তৈরি করছে উপরে, আবার নিচেও দেখো ফসফোলিপিড গুলো একসাথে মিলিত হয়ে নিচেও একটা লেয়ার তৈরি করেছে। এই জন্য এটাকে বলা হয় ফসফোলিপিড বাইলেয়ার, বাই মানে দুই, দুইটা লেয়ার তৈরি করেছে ফসফোলিপিড বাইলেয়ার। এবং এই ফসফোলিপিডের ফসফেট যে প্রান্তটা, এটা হলো পানিগ্রাহী, মানে এরা পানিকে পছন্দ করে, পানিকে শোষণ করতে পারে, ধরে রাখতে পারে ফসফেট প্রান্তটা। আর লিপিড যে ফ্যাটি অ্যাসিড যে প্রান্তটা, এটা হলো পানি বিদ্বেষী, পানি বিদ্বেষী, পানিকে পছন্দ করে না। আমরা জানি চর্বির সাথে পানির একটা শত্রুতা রয়েছে, তাই না? পানিতে চর্বি পানিতে দ্রবীভূত হয় না, তাহলে ফ্যাটি অ্যাসিড এটা তো চর্বিরই একটা অংশ, এই জন্য এটা পানির সাথে বিকর্ষণ হয়, পানিকে বিকর্ষিত করে। ঠিক আছে, আচ্ছা এখানে কিছু মেমব্রেন প্রোটিন থাকে। কি কি মেমব্রেন প্রোটিন আমরা একটু দেখি। একটা হলো ইন্টিগ্রাল প্রোটিন, দেখো ইন্টিগ্রাল একেবারে ভিতরে, এই যে এই প্রোটিনটা,
এই যে এই প্রোটিনটা, এই যে এটা আমরা দেখতে পাচ্ছি না, দেখো এক প্রান্ত থেকে শুরু হয়ে শেষ আরেক প্রান্তে চলে গেছে। এই ধরনের প্রোটিনকে আমরা বলছি ইন্টিগ্রাল প্রোটিন। এই যে এটা ইন্টিগ্রাল প্রোটিন। ওকে, আরেকটা আছে, দেখো কিছু প্রোটিন যেগুলো ভাসমান অবস্থায় থাকে, কিছু প্রোটিন যেগুলো ভাসমান অবস্থায় থাকে, এই যে ফসফেট প্রান্তের মধ্যে ভাসমান অবস্থায় থাকে, এই যে এগুলোকে আমরা বলছি পেরিফেরাল প্রোটিন। পেরিফেরাল। ওকে, আর কিছু প্রোটিন আছে যেগুলো একটু ভেতরে ঢুকানো থাকে, দেখো এই যে গোল জিনিসটা, এটা এটা একটু ভেতরে ঢুকানো থাকে, পুরোপুরি না, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত না, অল্প একটু ঢোকানো থাকে, ঠিক আছে, ফসফেটের ভেতরে একটু ঢোকানো থাকে। এই ধরনের প্রোটিনকে আমরা নাম দিচ্ছি হলো লিপিড সম্পৃক্ত প্রোটিন। এই যে এটার নাম হলো লিপিড সম্পৃক্ত প্রোটিন। সম্পৃক্ত প্রোটিন। আর কি আছে? গ্লাইকোক্যালিক্স আছে। গ্লাইকোক্যালিক্স কাকে বলে? গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিডকে একসাথে বলা হয় গ্লাইকোক্যালিক্স। গ্লাইকো মানে মনে রাখবে গ্লুকোজ বা শর্করা। ওকে, গ্লাইকো মানে গ্লুকোজ বা শর্করা। তাহলে দেখো তো, প্রোটিনের সাথে যখন গ্লুকোজ যুক্ত থাকবে তখন তাকে আমরা বলবো গ্লাইকোপ্রোটিন। তাহলে এখানে প্রোটিন কোনটা দেখো তো, এই যে এই গোলগুলো প্রোটিন, দেখো এই যে প্রোটিনের সাথে কি কালার দেখো তো, এই যে এই অংশটা দেখো, এই যে এগুলো, তাহলে প্রোটিনের সাথে এই যে এই অংশটা যুক্ত আছে, এটা হলো শর্করা জাতীয় পদার্থ, এই যে এটা গ্লুকোজ জাতীয় পদার্থ। এই জন্য এই অংশটাকে আমরা বলছি গ্লাইকোপ্রোটিন। এবং আরেকটা জিনিস লক্ষ্য করো, এখানে ফসফেট প্রান্ত মানে লিপিডের সাথে এই যে শর্করা জাতীয় জিনিসটা যুক্ত আছে, শর্করা জাতীয় পদার্থ, এটাকে আমরা বলছি গ্লাইকোলিপিড। আর এই গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিডকে একসাথে বলা হয় গ্লাইকোক্যালিক্স। ওকে, আর এদের ভিতরে কিছু কোলেস্টেরল থাকে, ভেতরে কিছু কোলেস্টেরল পাওয়া যায়, কিছু কোলেস্টেরল থাকে। এই হলো তোমার কোষ ঝিল্লির যে ফ্লুইড মোজাইক মডেল, সেই মডেলটা। ওকে, তাহলে দেখো এখানে ওই কথাগুলো আমরা যেটা বলেছি সেই কথাগুলো এখানে লেখা আছে। গ্লাইকোলিপিড, এই যে লিপিডের সাথে আছে পেরিফেরাল প্রোটিন, তারপর হলো গ্লাইকোপ্রোটিন, কোলেস্টেরল, ইন্টিগ্রাল প্রোটিন, ঠিক আছে। ওকে, এবং মজার ব্যাপার হলো যে এই যে ফসফেট প্রান্তগুলো আছে না, এই ফসফেট প্রান্তগুলো নড়াচড়া করে। এই ফসফেট প্রান্ত, এই প্রান্তটা চলে যায় এর কাছে, এই প্রান্ত চলে যায় এর কাছে, এর কাছে, এই ফসফেট প্রান্ত আবার চলে যায় এর কাছে, এইভাবে করে এই ফসফেট প্রান্তগুলো এগুলো একটা আর একটা মাধ্যমে নড়াচড়া করে আসে ফসফেট প্রান্তগুলো, বুঝছো? এই মাথাগুলো এর কাছে চলে যায়, এর কাছে চলে আসে, এরকম আর কি মুভমেন্ট হয়। এই ধরনের মুভমেন্টকে বলা হয় ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। তাহলে বুঝছো? তাহলে ফসফেট প্রান্তের কথাটা কি বললাম? ফসফেট প্রান্ত, ফসফেট প্রান্তটা ফ্লিপ ফ্লপ মুভমেন্টটা বোঝা গেছে, যে ফসফেট প্রান্তগুলো একটা আরেকটার সাথে এভাবে করে মুভমেন্ট করে। ওকে, তাহলে দেখো যে ফসফেট ভেসে থেকে মোজাইকের মতো গঠন করে। ওকে, কোষ ঝিল্লি কিছু অবস্থা রয়েছে, যেমন মাইক্রোভিলাই, আঙ্গুলের মতো অভিক্ষেপ। যেমন ধরো এটা যদি একটা কোষ হয়ে থাকে, এই যে মনে করো এটা একটা কোষ, এই কোষের মধ্যে এরকম কিছু অভিক্ষেপ দেখা যায়, এগুলোকে বলছি আমরা মাইক্রোভিলাই। ওকে, আচ্ছা, তারপরে আরো কিছু অবস্থা রয়েছে, যেমন ফ্যাগোসাইটিক ভেসিকল। ভেসিকল মানে হলো থলি, মনে রাখবে, ভেসিকল মানে থলি। মনে করো এটা হলো কোষ প্রাচীর, এই কোষ প্রাচীরের কাছাকাছি কোনো একটা জীবাণু আসছে বা খাদ্য আসছে, তখন কোষ প্রাচীরটা করে কি, এভাবে করে গোল মালার মতো হয়ে এটাকে গোল পেঁচায় ফেলে ভিতরের দিকে নিয়ে যায়। এই জিনিসটাকে বলছি আমরা তখন ফ্যাগোসাইটিক ভেসিকল। আর পিনোসাইটিক ভেসিকল মানে তরল পদার্থ, ধরো এই যে এটা হলো কোষ প্রাচীর, কোষ প্রাচীরের কাছে তরল পদার্থ আসছে, এই কোষ প্রাচীর এখন এইভাবে করে পেঁচে গিয়ে
দেখো এই তরল পদার্থ নিয়ে আলাদা হয়ে গেছে, এটাকে আমরা বলছি তখন পিনোসাইটিক ভেসিকল। ওকে, আর আরেকটা আছে ডেসমোসোম। ডেসমোসোম হলো যে দুইটা কোষকে সংযুক্ত রাখে, পাশাপাশি সংযুক্ত রাখে এরকম কিছু প্রোটিন রয়েছে, এই যে এরকম প্রোটিন, এগুলোকে আমরা বলছি ডেসমোসোম। ওকে, এবং এই প্রোটিনগুলোকে বলি আমরা টনোফাইব্রিল। টনোফাইব্রিল, টনোফাইব্রিল। তাহলে এই টনোফাইব্রিল নামক প্রোটিনগুলো, এগুলো দুইটা কোষকে পরস্পরের সাথে একসাথে জোড়া লাগা রাখে, এগুলোকে বলছি আমরা ডেসমোসোম। ওকে, করচিলির কাজ কি? এই কাজগুলো তোমরা এভাবে ছন্দ দিয়ে মনে রাখতে পারো, একটু মনে রাখতে হবে আর কি। তো পরীক্ষার কোশ্চেন এভাবে আসে যে ফ্লুইড মোজাইক অনুযায়ী কোনটি উপাদান নয়, এভাবে করে কোশ্চেন আসে। সো এগুলো হলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো তোমরা এখন প্র্যাকটিস করার চেষ্টা করবে। আর তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে, ফ্লুইড মোজাইক মডেলে চিহ্নিত চিত্র আর হলো উদ্ভিদ এবং প্রাণী কোষের চিত্র, এই দুটো থাকবে তোমাদের হোমওয়ার্ক। তোমরা এই দুটো হোমওয়ার্ক করে তোমাদের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপের মধ্যে আপলোড দিবে, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। তোমাদের কোনো কোশ্চেন যদি থাকে তাহলে গ্রুপে আপলোড দিয়ে দিবে, কোশ্চেনগুলো লিখে সেখানে আনসারগুলো দিয়ে দেবো। সো আজকে ক্লাস এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ সবাইকে।